আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি সাজিয়া আবরু ঝিনুক, ইনস্ট্রাক্টর চলো শিখি, তোমাদের লজিক বিষয়ের ইনস্ট্রাক্টর। আজকে আমাদের এখন হবে লজিকের একদম সেকেন্ড পার্টের ফাইনাল রিভিশন ক্লাস। ফাইনাল রিভিশন মানে আমাদের যে টপিকটা বাদ আছে আমরা সেই টপিকটা পড়বো। আমাদের কোন টপিক বাদ আছে? আমাদের দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক আলোচনা হয়ে গেছে, সিকিউ পড়ানো হয়ে গেছে, বাকি আছে হচ্ছে এমসিকিউ। আমরা একদম ফাইনাল রিভিশনে এমসিকিউগুলো সলভ করে ফেলবো। তো সবাই ঝটপট লাইভে জয়েন হয়ে যাও, বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও। আমরা সবাই লাইভে জয়েন হয়ে যাব ঝটপট। আজকে আমাদের লাস্ট ক্লাস যুক্তিবিদ্যার, আমাদের আজকে লাস্ট ক্লাস যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের শেষ ক্লাস আজকে আমাদের। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। ক্যামেরাটা মুছে দাও। আসসালামু আলাইকুম, আদাব আপু, নমস্কার আপু। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সবাই একটু বন্ধু বান্ধবদের মেনশন করে দাও, সবাই একটু নিজেদের বন্ধু বান্ধবদের মেনশন করে দাও। খুব মিস করবো আপু, আমিও তোমাদেরকে অনেক মিস করব। সবাই ঝটপট লাইভটাতে জয়েন হয়ে যাও এবং বন্ধু বান্ধবদের একটু মেনশন করে দাও। আমরা এমসিকিউ ক্লাস করব। এমসিকিউ ফাইনাল ডিভিশনে আমরা এমসিকিউ দিয়ে আমাদের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র শেষ করে ফেলবো। হ্যাঁ, শুরু হয়ে গেছে। কমেন্ট দেখতে পাচ্ছি না তো। পাইছি। আমিও আজকের পর তোমাদেরকে মিস করব। আচ্ছা, আমরা শুরু করি আমাদের প্রথম এমসিকিউ দিয়ে। প্রথম এমসিকিউ যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রর অধ্যায় 1 নম্বর অধ্যায়ের এমসিকিউ পড়বো আমরা। দেখো, যৌক্তিক সংজ্ঞায় উল্লেখ করতে হয় পদের বিভেদক লক্ষণ, উপলক্ষণ, আসন্নতম জাতি। যৌক্তিক সংজ্ঞায় কি করতে হয়? যৌক্তিক সংজ্ঞায় উল্লেখ করতে হয় কোনটি? বিভেদক লক্ষণ, উপলক্ষণ, আসন্নতম জাতি। সবাই মনে মনে অ্যান্সার করবা বা নিজে অ্যান্সার করার চেষ্টা করবা। সবাই নিজে অ্যান্সার করার চেষ্টা করবা। অ্যান্সার করা মানে যে তোমাকে কমেন্ট করে লিখতে হবে না। কমেন্ট করে লিখে অ্যান্সার করার কোনো প্রয়োজন নাই। আমাকে যে বলবা যে আপু সময় দেন, উত্তর করি, উত্তর নিজেরা করো। নিজেরা ভেবে দেখো যে ঠিক হয় কিনা। আমি যে উত্তরটা বলি সেটার সাথে মিলায় দেখো ঠিক হয় কিনা। উত্তর করা মানে তোমাকে এখানে কমেন্ট করার কিন্তু কোনো প্রয়োজন নাই। কমেন্ট করার কোনো প্রয়োজন নাই এখানে। এখন দেখো, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে 1 এবং 3, বিভেদক লক্ষণ এবং আসন্নতম। তাহলে যৌক্তিক সংজ্ঞায় উল্লেখ করতে হয় পদের বিভেদক লক্ষণ এবং আসন্নতম জাতি। যৌক্তিক সংজ্ঞায় কিন্তু উপলক্ষণ প্রকাশ করতে হয় না। যৌক্তিক সংজ্ঞায় শুধু জাত্যার্থ প্রকাশ করতে হয়। উপলক্ষণ, অবান্তর লক্ষণ এগুলো যৌক্তিক সংজ্ঞায় প্রকাশ করতে হয় না। তাহলে বিভেদক লক্ষণ আর আসন্নতম জাতি
যৌক্তিক সংজ্ঞা করতে হয়। মানুষ হয় বুদ্ধিবৃত্তি ও বিচার শক্তি সম্পন্ন জীব। বাক্যটিতে কি ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে? মানুষ হয় বুদ্ধিবৃত্তি ও বিচার শক্তি সম্পূর্ণ জীব। তাহলে অব্যাপক, চক্রক, বাহুল্য সংজ্ঞা, দুর্বোধ্য, অবশ্যই কি বাহুল্য সংজ্ঞা। তাহলে মানুষ হয় বুদ্ধিবৃত্তি ও বিচার শক্তি সম্পূর্ণ জীব, এটাতে কি হয়েছে? বাহুল্য সংজ্ঞা। গাছ হয় বৃক্ষ, এটি কোন ধরনের সংজ্ঞা? গাছ হয় বৃক্ষ, এটা কোন ধরনের সংজ্ঞা? বাহুল্য, দুর্বোধ্য, রূপক, চক্রক। বলো তো, গাছ হয় বৃক্ষ এটা কোন ধরনের? এটা কিন্তু পারার কথা, এটা পারার কথা। আর অ্যান্সার করবা কিভাবে? যারা অ্যান্সার করতেছো ফার্স্ট আসো তারা নাম্বার দিবা, তারপরে 3 নাম্বার 4 নাম্বার দিয়ে তারপরে ক হোক, খ হোক, গ হোক, ওটা শুরু, ওটা লিখে দিবা। চক্রক, সাইফুল ইসলাম রাফি, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। 3-এর হবে হচ্ছে ঘ, চক্রক, ভেরি গুড। 4 নাম্বার দেখি আমরা ঝটপট পড়ে ফেলবো এবং এগুলার PDF তোমাদের দেওয়া হবে। যিনি খেলা করেন তিনি খেলোয়াড়। এখানে কি ধরনের অনুপপত্তি ঘটেছে? বাহুল্য সংজ্ঞা, চক্রক সংজ্ঞা, অতিব্যাপক সংজ্ঞা, অব্যাপক সংজ্ঞা। এটাও চক্রক, এটাও চক্রক সংজ্ঞা। তাহলে যিনি খেলা করেন তিনি খেলোয়াড়, এটাও চক্রক। 5, সিংহ হলো পশুর রাজা, এখানে কোন ধরনের অনুপপত্তি হয়েছে? রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি, বাহুল্য, চক্রক, অবান্তর। সবাই অ্যান্সার করার ট্রাই করো, সবাই অ্যান্সার করার ট্রাই করো, সবাই অ্যান্সার করার ট্রাই করো। কি হবে এটা? অ্যান্সার করার ট্রাই করো। তাহলে এটা হবে হচ্ছে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। সিংহ হলো পশুর রাজা, তাহলে এটা রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যৌক্তিক সংজ্ঞা সবসময়, যৌক্তিক সংজ্ঞা সবসময় কি হয়? সঙ্গীয় সংজ্ঞার্থ পদ সমান হয়, সঙ্গীয় সংজ্ঞার্থ পদ অসমান হয়। মানে উদ্দেশ্য এবং বিধেয়, যে পদের সংজ্ঞা দেওয়া হয় সেই পদটা এবং সংজ্ঞা দেওয়ার পর যে পদ পাওয়া গেল সেইটা। তাহলে উদ্দেশ্য এবং বিধেয়, সঙ্গীয় এবং সংজ্ঞার্থ হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় ধরে নাও। তাহলে পদ সমান হয়, অসমান হয়, পদ বেশি হয়, পদ কম হয়। তাহলে কি হয়? অবশ্যই সমান হবে, অবশ্যই এটা সমান হয়। আচ্ছা, তার আগে আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই, সবাই একটু আমরা ক্লাসটা শেয়ার করে দিব। আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই তো, আমিও শেয়ার করছি, তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। সবাই শেয়ার করে দিয়ে আমাকে জানাও যে আপু ডান। দেখি কে কে শেয়ার করছো, আমাকে একটু জানাও। শেয়ার করে আমাকে একটু জানাও। ও অরিন শেয়ার ডান আপু। আচ্ছা, 6-এরটা দেখে নাও, 6-এর হবে ক। হ্যাঁ, 6-এর হবে ক। সবাই একটু কে? মিনহাস, রিফাত শেয়ার ডান, সৌরভ পাল শেয়ার ডান। আচ্ছা, আমরা সবাই একটু শেয়ার করে দিই, অ্যাটলিস্ট নিজের টাইম লাইনে শেয়ার করে দিই। একটু অনকে করে দেই তো, 738 ভিউজ আছে, আমরা একটু অনকে করে দেই, আমরা একটু করে দেই অনকে, 1000 করে দেই, সবাই একটু শেয়ার করে দেই। না, ভূগোল ক্লাস নিবে তোমাদের সানোয়ার ভাইয়া, যিনি অর্থনীতি নেন তিনি ভূগোল ক্লাস নিবেন, তোমাদের সানোয়ার ভাইয়া ভূগোল ক্লাস নেবেন। ডান আপু, আমরা সবাই একটু শেয়ার করে দেই। জ্যোৎস্না মণ্ডল, আচ্ছা ভেরি গুড। আচ্ছা, আমরা সবাই একটু শেয়ার করে দেই সবাই। আচ্ছা দেখো, মানুষ হচ্ছে আত্মনিয়ন্ত্রণকারী বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। এখানে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? বাহুল্য সংজ্ঞা, দুর্বোধ্য সংজ্ঞা, অতিব্যাপক সংজ্ঞা, অব্যাপক সংজ্ঞা। তাহলে মানুষ হচ্ছে আত্মনিয়ন্ত্রণকারী বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, এখানে হয়েছে অব্যাপক। অব্যাপক মানে ব্যক্তার্থের দিক থেকে কম। তাহলে আত্মনিয়ন্ত্রণকারী বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব, তাহলে এটা কি? এটা তোমার আত্মনিয়ন্ত্রণকারী। তাহলে মানুষ কি শুধু আত্মনিয়ন্ত্রণকারী? অবশ্যই না, মানুষের মধ্যে আরো অনেক গুণ আছে। তাহলে এখানে কি হচ্ছে? আত্মনিয়ন্ত্রণকারী দিয়ে বাকি মানুষগুলো বাদ পড়ে যাচ্ছে, এই জন্য এখানে ব্যক্তার্থের দিক থেকে কমে যাচ্ছে, জন্য অব্যাপক সংজ্ঞা হচ্ছে। বাহুল্য সংজ্ঞা বলতে কি বোঝো? যথার্থ সংজ্ঞা, সংজ্ঞার গুণ, সংজ্ঞার পরিমাণ, সংজ্ঞার অনুপপত্তি। তাহলে বাহুল্য সংজ্ঞা কি আমরা জানি। বাহুল্য সংজ্ঞাটা কি বলো তো? বাহুল্য সংজ্ঞা কি? বাহুল্য সংজ্ঞা হচ্ছে সংজ্ঞার অনুপপত্তি, সংজ্ঞার অনুপপত্তি। তারপরে দেখো, পাখি হয় ডানা ও লেজ বিশিষ্ট প্রাণী। বাক্যটিতে কি প্রকাশিত হয়েছে? বর্ণনা, যৌক্তিক বিভাগ, যৌক্তিক সংজ্ঞা, ব্যাখ্যা। তাহলে পাখি হয় ডানা ও লেজ বিশিষ্ট প্রাণী, এখানে কি হবে? এটা হচ্ছে তোমার বর্ণনা, বর্ণনা করা হয়েছে।
বিদ্যালয় একটি পাঠশালা, এই সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? দুর্বোধ্য, রূপক, চক্রক, বাহুল্য। তাহলে বিদ্যালয় হয় একটি পাঠশালা, দুর্বোধ্য, রূপক, চক্রক, বাহুল্য। তাহলে এটা কি? এটা হচ্ছে চক্রক। বিদ্যালয় হয় একটি পাঠশালা, এখানে কি হয়েছে? চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। কোন পদটির সংজ্ঞা প্রদান সম্ভব নয়? ব্যবসায়ী, কৃষক, সাপ, রহিম। তাহলে এখানে কোনটা হবে বলো তো, কেউ কি জানো? তাহলে কি বলেছে? পরমতম জাতির সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। তাহলে 11 নাম্বার কি হবে? 11 নাম্বারটা কি হবে? 11 নাম্বারটা আমরা অ্যান্সার করি সবাই। 11 হবে ঘ। একজন বলছে 11 ঘ, রহিম। হয় নাই, ভুল হয়েছে। 11 গ, রহিম। আচ্ছা দেখি তো 11 কি হবে? রহিম। ভেরি গুড, ভেরি গুড। তাহলে কোন পদটির সংজ্ঞা দেওয়া যায় না? রহিম পদটির সংজ্ঞা দেওয়া যায় না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি ভেরি গুড। সবাই অ্যান্সার করতে পারছে। ভেরি গুড। তারপরে কি আছে দেখি আমরা। 12 নাম্বার, পরমতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না কেন? এর চেয়ে বৃহত্তর জাতি নেই, একে অন্য জাতির অন্তর্ভুক্ত করা যায় না, এটি বিশিষ্ট পদ। তাহলে 1 আর হবে হচ্ছে 2, 1 আর 2 হবে। তাহলে পরমতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না কেন? কারণ এর চেয়ে বৃহত্তম জাতি নেই, এটি একটি বিশিষ্ট পদ, এটা হবে না। নিচের উদ্দীপকটি পড়ো এবং 13 ও 14 নাম্বার প্রশ্নের উত্তর দাও। কবির সাহেব তার ছেলের কাছে মানুষের জীবন নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, মানুষের জীবন দুঃখ, সুখ, হাসি ও কান্না নিয়ে। ছেলের বাবার কাছে জিজ্ঞাসা করলো সুখ কি? তখন বাবা ছেলেকে বললেন সুখ হচ্ছে দুঃখের অনুপস্থিতি। তাহলে উদ্দীপকে বাবার সর্ববিশেষ বক্তব্যে কোন ধরনের অনুপপত্তি? নয়ার্থক সংজ্ঞা, রূপক সংজ্ঞা, অতিব্যাপক সংজ্ঞা, অব্যাপক সংজ্ঞা। তোমরা কি বুঝতে পারতেছো? কি অনুপস্থিতি নাই। তাহলে নাই মানে না বুঝাচ্ছে। না বাচক হলে কি হয়? অবশ্যই এটা হবে হচ্ছে তোমার ক, নয়ার্থক। অবশ্যই এটা কি নয়ার্থক সংজ্ঞা। তারপরে দেখো, উদ্দীপকে উল্লেখিত অনুপপত্তি ঘটলে সংজ্ঞা ভ্রান্ত হবে, ত্রুটিপূর্ণ হবে, বোধগম্য হবে। তাহলে ভ্রান্ত হবে আর কি ত্রুটিপূর্ণ হবে। বোধগম্য মানে কি? গ্রহণযোগ্য। তাহলে গ্রহণযোগ্য তো হবে না, তাই না? তারপরে দেখো, নিচের উদ্দীপক পড়ে 15 ও 16 নাম্বার প্রশ্নের উত্তর দাও। শিক্ষক পদটি সম্পর্কে দুজন ব্যক্তির সংজ্ঞা নিম্নরূপ। আনিস, শিক্ষকেরা হলেন জাতির বিবেক। জলিল, শিক্ষকেরা হলেন বিচার ক্ষমতার অধিকারী, শিক্ষা প্রচারক, বিনয়ী এবং বুদ্ধিমান। আনিসের বক্তব্যে সংগঠিত অনুপপত্তি কোনটি? রূপক, দুর্বোধ্য, নয়ার্থক, অব্যাপক। তাহলে এখানে হবে হচ্ছে কি? রূপক। তাহলে এটা তোমার কি গেল? রূপক। তারপরে দেখো, জলিল সংজ্ঞায় অতিরিক্ত গুণ হিসাবে উল্লেখ করা হয়েছে উপলক্ষণ, অবান্তর লক্ষণ, বিভেদক লক্ষণ। এটা কি হবে? এটা হবে 3টাই। তাহলে উপলক্ষণ, অবান্তর লক্ষণ, বিভেদক লক্ষণ কি করেছেন? উল্লেখ করেছেন। তারপরে দেখো কি আছে, মানুষ হলো মনুষ্য জাতীয় জীব। এই বাক্যটিতে ঘটেছে রূপক সংজ্ঞাদোষ, চক্রক সংজ্ঞাদোষ, অব্যাপক সংজ্ঞাদোষ, দুর্বোধ্য সংজ্ঞাদোষ। মানুষ হলো মনুষ্য জাতীয় জীব। তাহলে এখানে কি হয়েছে? চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। তাহলে চক্রকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো, বর্ণনা কোন ধরনের প্রক্রিয়া? বর্ণনা কোন ধরনের প্রক্রিয়া? মৌলিক, লৌকিক, বৈজ্ঞানিক, প্রাকৃতিক। মৌলিক, লৌকিক। বর্ণনা কোন ধরনের প্রক্রিয়া? মৌলিক, লৌকিক, প্রাকৃতিক নাকি বৈজ্ঞানিক? তাহলে এটা হবে হচ্ছে তোমার লৌকিক। বর্ণনা হচ্ছে লৌকিক প্রক্রিয়া। 19, কোথায় রূপক ভাষা ব্যবহৃত হয়? কোথায়? যুক্তিবিদ্যা, বিজ্ঞান, সাহিত্য, দর্শন। সাহিত্যে রূপক ভাষা ব্যবহৃত হয়। তাহলে এই যে সাহিত্য, বাংলা, এই সমস্ত জায়গায় কি হয়? তোমার রূপক ভাষা ব্যবহৃত হয়। সাধু ভাষা এগুলা বাংলায় ব্যবহৃত হয়। ভেরি গুড। নিচের কোনটি রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তির উদাহরণ? মানুষ হয় প্রাণী, উট হয় মরুভূমি জাহাজ, সুখ হলো দুঃখের অভাব, ফুল হয় তোমার পুষ্প। তাহলে নিচের কোনটি রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি? মানুষ হয় প্রাণী, উট হয় মরুভূমি জাহাজ। কি হবে? অবশ্যই এটা কি হবে বলো তো? এটা সবারই পারার কথা, সবারই পারার কথা। দেখতেছো এমসিকিউগুলো কিন্তু খুবই সহজ। অধ্যায় ভিত্তিক আলোচনা করে ক্লাস করার পর এমসিকিউ কিন্তু খুবই সহজ। তাহলে এটা হবে হচ্ছে খ,
উট হয় মরুভূমির জাহাজ। তারপরে কি আছে দেখো, পদের জাত্যার্থের সুস্পষ্ট বর্ণনাকে কি বলে? শ্রেণীকরণ, ব্যাখ্যাকরণ, যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক বিভাগ। তাহলে জাত্যার্থের সুস্পষ্ট বর্ণনাকে কি বলে? সবাই একটু কমেন্ট করো তো, জাত্যার্থের সুস্পষ্ট বর্ণনাকে কি বলে দেখি তো। একটা ফোন দেওয়া যাবে না? সরি দাদা, এই মামলাটা ফটো দিয়ে দাও, ফটো দিয়ে দাও। দেয়া লাগবে না। হ্যাঁ, ক্লাস করতে করতে সবাই ভালো হয়ে গেছে। 21-এর গ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। 21-এর গ, যৌক্তিক সংজ্ঞা, ভেরি গুড। পরমতম জাতি নিচের কোনটি? ক্ষুদ্রতম জাতি, সর্বনিম্ন জাতি, উপজাতি, সর্বোচ্চ জাতি। কোনটা বলো তো, কোনটা কোনটা হবে? ঝটপট ঝটপট জানাও তো, পরমতম জাতি কোনটা? পরমতম জাতি কোনটা? 22-এর কি হবে বলো তো? 22-এর হবে হচ্ছে সর্বোচ্চ জাতি, সর্বোচ্চ জাতি। 23 দেখো, মেয়েটি হয় তুষার শুভ্র, বাক্যটিতে কোন অনুপপত্তি ঘটেছে? এটা অবশ্যই রূপক। দেখছো, এটা রূপক। তারপরে কি, নিচের কোনটি চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তির উদাহরণ? মানুষ হলো প্রাণী, মানুষ হলো মনুষ্য জাতীয় প্রাণী। সুখ হলো দুঃখের অভাব, চরিত্র হয় জীবনের মুকুট। তাহলে খ নাম্বার, এটা হবে হচ্ছে খ নাম্বার। খুবই ইজি এমসিকিউ। আলো হচ্ছে অন্ধকারের বিপরীত, এখানে কোন সংজ্ঞাজনিত অনুপপত্তি হয়েছে? বাহুল্য, দুর্বোধ্য, চক্রক, নেতিবাচক। তাহলে কোনটা হবে? 25 নাম্বারটা কি হবে দেখি। 25 নাম্বারটা সবাই অ্যান্সার করো, 25 নাম্বারটা সবাই অ্যান্সার করো। 25 25 কি হবে দেখি। 25-এর কে অ্যান্সার করলো? রাহাত 25-এর গ, মিঠুন 25-এর ঘ বলছে। আচ্ছা, সবাই বলছে 25-এর ঘ, নেতিবাচক। সবাই বলছে 25-এর, আচ্ছা দেখি 25-এর হবে হচ্ছে ঘ, নেতিবাচক। ভেরি গুড। আলো হচ্ছে অন্ধকারের বিপরীত, তাহলে এটা কি? নেতিবাচক। ভেরি গুড ভেরি গুড। তারপরেরটা দেখো, মানুষ হয় সৃষ্টির মুকুট, এখানে কি হয়েছে? এটা হচ্ছে আমরা বুঝতেই পারছি। 26টা তোমরা অ্যান্সার করো দেখি তোমাদের কি অবস্থা। 26 নাম্বারটা অ্যান্সার করো সবাই। ছাব্বিশের খ দেখি, ভেরি গুড ভেরি গুড। 26-এর হবে খ, ভেরি গুড। তারপরে দেখো, মনের মৌলিক গুণগুলো সংজ্ঞা দেওয়া যায় না, কারণ মনের মৌলিক গুণগুলো মূল্যহীন, অতুলনীয়, কোনো জাতির অন্তর্ভুক্ত করা যায় না। তাহলে অতুলনীয় এবং কোনো জাতির অন্তর্ভুক্ত করা যায় না, নাকি 1 এবং 3, মূল্যহীন এবং কোনো জাতির অন্তর্ভুক্ত করা যায় না। এটা হচ্ছে মনের মৌলিক গুণগুলোর সংজ্ঞা দেওয়া যায় না। সংজ্ঞায় কোনটি পরিহারযোগ্য? রূপক ভাষা, দুর্বোধ্য ভাষা, সহজ সরল ভাষা। তাহলে সংজ্ঞায় কোনটি পরিহারযোগ্য? রূপক ভাষা, দুর্বোধ্য ভাষা, সহজ সরল ভাষা। কি হবে? এটা হবে হচ্ছে 1 এবং 2, রূপক ভাষা এবং দুর্বোধ্য ভাষা। সহজ সরল ভাষা তো সংজ্ঞায় ব্যবহার করতেই হবে। পরিহারযোগ্য মানে বাদ দেওয়া। নিচের উদ্দীপকটি পড়ো এবং 29 ও 30 নাম্বার প্রশ্নের উত্তর দাও। যুক্তিবিদ্যার ক্লাসে শিক্ষক মহোদয় দুটি দৃষ্টান্ত উল্লেখ করলেন। দৃষ্টান্ত 1, ত্রিভুজ হয় 3 বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র। দৃষ্টান্ত 2, গরু হলো একটি প্রাণী যার 4টি পা, 2টি শিং এবং একটি লম্বা লেজ আছে। উদ্দীপকের দৃষ্টান্ত 1 কোন বিষয়ের সাথে সাদৃশ্য? সংজ্ঞা, বর্ণনা, ধারণা, অনুমান। এটা হবে হচ্ছে সংজ্ঞা। তাহলে এটা হচ্ছে কি? যার গরু। দৃষ্টান্ত 1, দৃষ্টান্ত 1-এ কি বলতেছে? ত্রিভুজ হয় 3 বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র। এটা হচ্ছে সংজ্ঞা। আর 2-এ যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমার কি? বর্ণনা। বিভেদক লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। তাহলে এখানে প্রকাশ পেয়েছে 3টাই। বিভেদক লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ 3টাই এখানে প্রকাশ পেয়েছে। যুক্তিবিদ্যায় কোন অনুমানের ভ্রান্তিকে কি বলে? যুক্তিবিদ্যায় কোনো অনুমানের ভ্রান্তিকে কি বলা হয়? যুক্তিবিদ্যায় কোনো অনুমানের ভ্রান্তিকে কি বলা হয়?
বর্ণনা অযথার্থ, অনুপপত্তি ভুল, তাহলে কি বলা হয়? অনুপপত্তি। তাহলে যুক্তিবিদ্যায় অনুমানের ভ্রান্তি মানে যুক্তিবিদ্যায় অনুমানের ভুলকে বলা হয় হচ্ছে অনুপপত্তি। যুক্তিবিদ্যায় অনুমানের ভুলকে বলা হয় অনুপপত্তি। সংজ্ঞায় একটি পদের সম্পূর্ণ যাত্রার্থকে বিশেষভাবে উল্লেখ করতে হবে, এর অধিক হলে চলবে না। এটি সংজ্ঞার দ্বিতীয় নিয়ম, তৃতীয় নিয়ম, প্রথম নিয়ম, চতুর্থ নিয়ম। এটি সংজ্ঞার কি? প্রথম নিয়ম। এটি সংজ্ঞার প্রথম নিয়ম, যাত্রার্থকে বিশেষভাবে উল্লেখ করতে হবে। 33 নাম্বার দেখো, বাহুল্য সংজ্ঞার ইংরেজি কি? 33 নাম্বার, বাহুল্য সংজ্ঞার ইংরেজি কি? অ্যান্সার করো। আচ্ছা, আর আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই, সবাই একটু ট্রাই করি ক্লাসটা শেয়ার করে দেওয়ার। চক্রক আর রূপক একটু বুঝাই দেন। চক্রক হচ্ছে সামর্থক শব্দ ব্যবহার করা, আর রূপক হচ্ছে সাধু ভাষা ব্যবহার করা। এটাই হচ্ছে চক্রক এবং রূপকের মধ্যে পার্থক্য। বাহুল্য সংজ্ঞার ইংরেজি প্রতিশব্দ কি? রিডিউন্ডান্ট ডেফিনেশন। পড়তে পারছি না। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ ন্যায়পরোয়ান জীব। সংজ্ঞাটি একটি সংকীর্ণ সংজ্ঞা, বাহুল্য সংজ্ঞা, রূপক সংজ্ঞা, দুর্বোধ্য সংজ্ঞা। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ ন্যায়পরায়ণ জীব, এটা হচ্ছে কি? বাহুল্য সংজ্ঞা। তারপরে 35 নাম্বার দেখো, কোনো গুণের উল্লেখ থাকলে সংজ্ঞা ভ্রান্ত হতে বাধ্য। আসন্নতম জাতি, বিভেদক লক্ষণ, অবান্তর লক্ষণ, মৌলিক অপরিহার্য গুণ। তাহলে এটা হবে হচ্ছে কি? তোমার অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণ, ভ্রান্ত মানে ভুল। কোন গুণের উল্লেখ থাকলে সংজ্ঞা ভ্রান্ত হতে বাধ্য? অবান্তর গুণ। তারপরে দেখো কি আছে, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ দ্বিপদ বিশিষ্ট জীব। এটি কোন দোষে দুষ্ট সংজ্ঞা? বাহুল্য সংজ্ঞা, অবান্তর সংজ্ঞা, অব্যাপক সংজ্ঞা, অতিব্যাপক সংজ্ঞা। 36 নাম্বার দেখি তো কেউ অ্যান্সার করতে পারো কিনা। 36 নাম্বার কি? দেখি কেউ অ্যান্সার করতে পারো। অব্যাপক কি, অতিব্যাপক কি? যুক্তিবিদ্যা প্রথম পত্র পরীক্ষা শেষ, দ্বিতীয় পত্র পরীক্ষা, অধ্যায় ভিত্তিক আলোচনা শেষ, সিকিউ পড়ানো শেষ, এমসিকিউ এর সময় এসে প্রশ্ন করতেছে অতিব্যাপক কি আর অব্যাপক কি? তোমরাই বলো। ব্যক্তার্থের দিক থেকে বেশি হলে তাকে অতিব্যাপক বলে, ব্যক্তার্থের দিক থেকে কম হলে তাকে অব্যাপক বলে, এবং তোমার গুণের দিক থেকে বেশি হলেও তাকে অব্যাপক বলে, অতিব্যাপক বলে। গুণের দিক থেকে কম হলেও তাকে তোমার অব্যাপক বলা হয়। এটা হচ্ছে গুণ। নর্মালি ব্যক্তার্থের দিক থেকে কম বেশি হলে অতিব্যাপক এবং অব্যাপক ঘটে, কিন্তু যৌক্তিক সংজ্ঞায় যেহেতু গুণ নিয়ে আলোচনা করা হয়, সেই ক্ষেত্রে গুণের কম বেশি হলে অতিব্যাপক এবং অব্যাপক ঘটে। তাহলে এটা কি? অবান্তর সংজ্ঞা। ভেরি গুড, ভেরি গুড। তারপরে দেখো কি আছে, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ মরণশীল জীব। প্রাকৃতিতে কোন অনুপপত্তি ঘটেছে? আপতিক, বাহুল্য, অব্যাপক, অতিব্যাপক। তাহলে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ মরণশীল জীব। তাহলে মরণশীল জীবের ব্যক্তার্থ বেশি না মানুষ পদের ব্যক্তার্থ বেশি? অবশ্যই মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে তোমার কম, এবং মরণশীল এর ব্যক্তার্থটা হচ্ছে কি? বেশি। কারণ মরণশীল অনেক প্রাণী, গাছ, গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছুর ব্যক্তার্থ হচ্ছে কি? তোমার বেশি। তাহলে মরণশীল জীব হচ্ছে সবাই। তাহলে মানুষ এর ব্যক্তার্থ হচ্ছে, তাহলে কি হচ্ছে? সংজ্ঞায় গুণের দিকটা আলোচনা করা হয়, সেই ক্ষেত্রে মানুষ পদের ব্যক্তার্থ তোমার কি হচ্ছে? মানুষ পদের গুণের দিক থেকে কম হচ্ছে, এবং মরণশীল জীব ব্যক্তার্থের দিক থেকে বেশি হচ্ছে। তাহলে বাক্যটিতে কোন অনুপপত্তি ঘটেছে? বাক্যটিতে বাহুল্য অনুপপত্তি ঘটেছে। এটা কি? মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব। পাশাপাশি এখানে কি? অব্যাপক, অতিব্যাপকের বিষয়টাও তোমাদের বুঝিয়ে দিলাম, যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ মরণশীল জীব। তাহলে অতিব্যাপক এবং অব্যাপক জিনিসটা কিন্তু তোমাদের আমি বুঝিয়ে দিলাম। বাহুল্য সংজ্ঞাকে ভ্রান্ত সংজ্ঞা বলা হয় কেন? সামর্থক শব্দ হয় বলে, রূপক শব্দ ব্যবহার করা হয় বলে, অবান্তর ব্যবহার করা হয় বলে, উপলক্ষণ ব্যবহার করা হয় বলে। তাহলে বাহুল্য সংজ্ঞাকে ভ্রান্ত সংজ্ঞা বলা হয় কারণ উপলক্ষণ ব্যবহার করা হয় বলে। তাহলে যে যখন উপলক্ষণ ব্যবহার করা হবে,
যখন উপলক্ষণ করা হবে তখন সেটা বাহুল্য সংজ্ঞা হবে। উপলক্ষণ কি? জাত্যার্থের অংশ নয়, কিন্তু জাত্যার্থ থেকে অনিবার্যভাবে এসেছে, সেটাকে উপলক্ষণ বলা হয়। আর উপলক্ষণ যখন ব্যবহার করা হবে তখন সেটাকে বাহুল্য সংজ্ঞা বলা হবে। অব্যাপক সংজ্ঞার অতিরিক্ত গুণটি কি? লক্ষণ, উপলক্ষণ, অবিচ্ছেদ্য, অবান্তর লক্ষণ, বিচ্ছেদ্য, অবান্তর লক্ষণ। তাহলে বিচ্ছেদ্য, অবান্তর লক্ষণ, যেটাকে বিচ্ছেদ করা যায় না, সেই বিচ্ছেদ্য অবান্তর লক্ষণকে অব্যাপক সংজ্ঞায় অতিরিক্ত গুণ বলা হয়। অব্যাপক মানে ব্যাক্তার্থের দিক থেকে কম। সংজ্ঞায় পদের ব্যাপকতা হ্রাস পেলে কোন অনুপপত্তি ঘটে? সংজ্ঞায় পদের ব্যাপকতা যদি হ্রাস পায় তাহলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে না, কি হয়? ব্যাপকতা হ্রাস পেলে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। সংজ্ঞায় পদের ব্যাক্তার্থ হবে সঙ্গীয় পদের ব্যাক্তার্থের সমান। এই নিয়ম লঙ্ঘন করলে কোন প্রকারের অনুপপত্তি ঘটবে? 1, 2, 3, 4। তাহলে এটা হবে হচ্ছে কি 2 প্রকার অনুপপত্তি ঘটবে। সংজ্ঞেয় এবং সংজ্ঞার্থ পদ পরস্পর বিনিময় যোগ্য হওয়ার কারণ কি? ব্যাক্তার্থ সমপরিমাণ, বিপরীতমুখী, ব্যাক্তার্থ কম বেশি, বিপরীতমুখী সম্পর্ক। তাহলে এটা হবে ব্যাক্তার্থ সমপরিমাণ। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ সৎ জীব। বাক্যটিতে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? এটাও হবে এটা তো হচ্ছে তোমার কি? অব্যাপক। মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ সৎ জীব। অব্যাপক কিভাবে হলো? ব্যাক্তার্থের দিক থেকে বা গুণের দিক থেকে তোমার কি হয়েছে? কম হয়েছে। তাহলে মানুষ হলো বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ সৎ জীব। তাহলে সৎ জীবের ব্যাক্তার্থ বেশি না মানুষ পদের ব্যাক্তার্থ বেশি? অবশ্যই মানুষ পদের ব্যাক্তার্থ বেশি, সৎ জীবের ব্যাক্তার্থ হচ্ছে কম। তাহলে ব্যাক্তার্থ কম হলো জন্য এখানে অব্যাপক হলো। দিন হয় দিবস, এখানে কোন ধরনের অনুপপত্তি হয়েছে? এটা চক্র। এটা কি? চক্র। তারপরে দেখো টাকা হয় অর্থ, এটাও চক্র, এটাও চক্র। তারপরে কি আছে? যৌক্তিক সংজ্ঞায় জটিল ভাষা ব্যবহার করলে কোন অনুপপত্তি ঘটে? বাহুল্য, রূপক, চক্রক, দুর্বোধ্য। তাহলে জটিল ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য অনুপপত্তি ঘটে। তারপরে কি আছে? নারী হচ্ছে বসন ভূষণ, বসিত, লজ্জাবতী, লতা। এটাতে কি হয়েছে? রূপক শব্দ ব্যবহার হয়েছে নাকি দুর্বোধ্য, নয় অর্থ অতিরিক্ত। এটাতে কি হয়েছে? বসন ভূষণ শোভিত লজ্জাবতী লতা। এটাতে কি হয়েছে? দুর্বোধ্য ভাষা ব্যবহার হয়েছে। তারপরে দেখো কি আছে? যৌক্তিক সংজ্ঞায় রূপক শব্দ ব্যবহার করা হলে কোন অনুপপত্তি ঘটে? রূপক অনুপপত্তি ঘটে। তারপরে কি আছে? জ্যৈষ্ঠ হলো মধুমাস, এটা কোন ধরনের অনুপপত্তি? এটা হচ্ছে রূপক অনুপপত্তি। তারপরে নিচের কোনটি রূপক সংজ্ঞার দৃষ্টান্ত? তোমরা অ্যান্সার করো। 50 নাম্বারটা তোমরা অ্যান্সার করো সবাই। 50 নাম্বারটা অ্যান্সার করো সবাই, 50 নাম্বারটা অ্যান্সার করো। পঞ্চাশের ঘ, সিংহ হয় পশুর রাজা। সবাই বলছে 50-এর ঘ। আচ্ছা দেখি। ভেরি গুড। এবার আমরা পড়বো হচ্ছে আমাদের নেক্সট অধ্যায়, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, অধ্যায় 2। উদ্দীপকের আলোকে 51-52 নং প্রশ্নের উত্তর দাও। একদিন ক্লাসে সেলিনা ম্যাডাম বৃক্ষ ও বিদ্যালয়কে ভাগ করতে বলেন। নাবিলা বৃক্ষকে ভাগ করলো সপুষ্পক, অপুষ্পক, শৈবাল এই 3 ভাগে। আর বিনা বিদ্যালয়কে ভাগ করলো প্রাথমিক, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় এই 3 ভাগে। উদ্দীপকের নাবিলার বিভাগ প্রক্রিয়া কোন ধরনের ভ্রান্তি ঘটেছে? পরস্পরাঙ্গী, উলম্বন, অতিব্যাপক, অব্যাপক। তাহলে এখানে কি হয়েছে? অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
তারপরেরটা দেখো, নাবিলা ও বিনার বিভাগ প্রক্রিয়ার মধ্যে সাদৃশ্য হলো উভয় বিভাগ প্রক্রিয়ায় পরিমাণের ভিন্নতা রয়েছে, উভয় যৌক্তিক বিভাগের নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ নয়, উভয় ক্ষেত্রে শ্রেণীবাচক পদের উপস্থিতি রয়েছে। তাহলে এটা হবে হচ্ছে তোমার তিনটাই, উভয় পদের বিভাগ পরিমাণের ভিন্নতা রয়েছে, সঙ্গতিপূর্ণ নয়, পদের উপস্থিতি। তারপরে কি আছে দেখো, অঙ্গগত বিভাগ কি? অঙ্গ প্রত্যঙ্গে বিভক্তকরণ, গুণে বিভক্তকরণ, দুই ভাগে বিভক্তকরণ, সূত্রের ভিত্তিতে বিভক্তকরণ। এটা অ্যান্সার করো, এটা অ্যান্সার করো। অঙ্গগত বিভাগ কি? অ্যান্সার করো সবাই। অঙ্গগত বিভাগটা কি? সবাই আমরা অ্যান্সার করি। দেখি, অঙ্গ প্রত্যঙ্গে বিভক্তিকরণ, অঙ্গ প্রত্যঙ্গে বিভক্তিকরণ। দেখি 53 নাম্বার অ্যান্সার কে কে করছো? 53 নাম্বার অ্যান্সার ক, অঙ্গ প্রত্যঙ্গে বিভক্তিকরণ। ভেরি গুড, ভেরি গুড। 53 ক, ভেরি গুড। দীপা দাস, ভেরি গুড। কামরুল, জয় ঘোষ, ভেরি ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তারপরে কি আছে? যদি একটি আমকে রূপ, রস, গন্ধ, স্বাদ ইত্যাদি অংশে বিভক্ত করা হয় তাহলে কোন ধরনের অনুপপত্তি ঘটে? অঙ্গগত, গুণগত, অব্যাপক, অতিব্যাপক। তাহলে কি হয়? গুণগত অনুপপত্তি ঘটে। তারপরে দেখো কি আছে, যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করলে কোন ধরনের অনুপপত্তি ঘটে? অঙ্গগত বিভাগ, গুণগত বিভাগ, সংকর বিভাগ, অব্যাপক বিভাগ। তাহলে এখানে কি হয়? সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটে। তারপরে 56 নাম্বার দেখো, দ্বিকটিক বিভাগ একটি জাতিকে কয়টি উপজাতিতে ভাগ করে? অ্যান্সার করো সবাই। 56 নাম্বারটা সবাই অ্যান্সার করো, 56টা সবাই অ্যান্সার করো, 56 নাম্বারটা সবাই অ্যান্সার করবো আমরা। দুই। তাহলে দ্বিকটিক বিভাগকে একটি জাতিকে কয়টি উপজাতিতে ভাগ করে? দুই উপজাতিতে ভাগ করে। তারপরে দেখো, একটি জাতিকে দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করলে নিচের কোনটি হবে? দ্বিকটিক বিভাগ, গুণগত বিভাগ, অঙ্গগত বিভাগ, অতি ব্যাপক বিভাগ। তাহলে একটি জাতিকে দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করলে নিচের কোনটি হবে? দ্বিকটিক বিভাগ, দ্বিকটিক বিভাগ হবে। তারপরে দেখো কি আছে, একটি গরুকে তার মাথা, শিং ও লেজ ইত্যাদিতে বিভক্ত করলে কোন ধরনের অনুপপত্তি ঘটে? এটা বলো তো। 58 নাম্বার অ্যান্সার করো সবাই। এটা কি হবে? 58 নাম্বার, 58 হবে হচ্ছে গ, অঙ্গগত বিভাগ। তারপরে দেখো কি আছে, মুদ্রাকে স্বর্ণ, তাম্র, রূপ্য, নিকেল ও ব্যাংক নোটে ভাগ করলে কোন ধরনের অনুপপত্তি হবে? সংকর, অতিব্যাপক, অব্যাপক, উলম্ফন। দেখি 59 নাম্বার অ্যান্সার করো। 59 নাম্বারটা পারো কিনা দেখি। 59 নাম্বারটা সবাই অ্যান্সার করো, 59টা অ্যান্সার করো সবাই। 59-এর ক, একজন বলছে 59-এর ক, ক কিভাবে হলো দেখি। অতিব্যাপক, অতিব্যাপক মানে কি? একটি মুদ্রাকে স্বর্ণ, রূপ্য, তাম্র অনেক কিছুতে ভাগ করার ফলে কি হচ্ছে? ব্যাক্তার্থের দিক থেকে বেড়ে যাচ্ছে, পরিমাণের দিক থেকে বেড়ে যাচ্ছে, জন্য অতিব্যাপক সংখ্যাজনিত অনুপপত্তি ঘটছে। তারপরেরটা দেখো কি আছে, যৌক্তিক বিভাগ পদের কিসের বিশ্লেষণ? যৌক্তিক বিভাগ জাত্যার্থের, গুণের, ব্যাক্তার্থের, বিধেয়কের। এই প্রশ্নটা অবশ্যই পারা উচিত। 60 নাম্বার প্রশ্নটা অবশ্যই পারা উচিত সবার। 60 নাম্বারটা অ্যান্সার করো সবাই, 60 নাম্বারটা অ্যান্সার করো সবাই। ষাট নাম্বারটা অ্যান্সার করবো আমরা সবাই। ষাটের ক, ক, ক সবাই বলতেছে কি? ক, জাত্যার্থের। যৌক্তিক বিভাগ পদের কিসে? জাত্যার্থের। দেখি সবাই ভুল অ্যান্সার করতেছে। এটা কি? এমডি সোয়াইব হাসান। আচ্ছা, তারপরে অন্বেষা মণ্ডল। আর কে দেখি? আবরু সুলতানা, ইলিয়াস। আচ্ছা, আর কাউকে দেখতে পাচ্ছি না। আর কে আছে? অরিন। আচ্ছা, অরিন। আর কে? আর কাউকে আমি দেখতে পাচ্ছি না। বৃষ্টি দাস। আচ্ছা, বৃষ্টি দাস, ইলিয়াস। আচ্ছা, এদেরকে আমি দেখলাম। আর কে? আর কে? তায়েবা তাবাসসুম বলছে সি। আচ্ছা, ঠিক আছে। রুহিন আহমেদ বলছে গ। আচ্ছা, জান্নাত যারা বলছে গ। আচ্ছা, যে কয়েকজনের নাম বললাম এই কয়েকজনই উত্তর শুধু
ঠিক দিছে, বাকি সবার উত্তর ভুল। যে কয়েকজনের নাম বলছি মানে সেই কয়েকজনই উত্তর ঠিক দিছে, বাকি সবার উত্তর ভুল। তাহলে যৌক্তিক সংজ্ঞা হচ্ছে জাত্যার্থ নিয়ে আলোচনা করে, যৌক্তিক বিভাগ হচ্ছে ব্যক্তার্থ নিয়ে আলোচনা করে। তারপরে দেখো কি আছে, উপজাতির মিলিত সমষ্টি জাতির চেয়ে কম হলে কোন অনুপপত্তি ঘটে। উপজাতির মিলিত সংখ্যা জাতির থেকে যদি কম হয়, কম হলে কি হবে, মিলিত সংখ্যা কম হলে কি হবে, অতি ব্যাপক অব্যাপক উলম্পন না সংকর, কম হলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি হবে। তাহলে ব্যক্তার্থের দিক থেকে কম হলে অব্যাপক হবে, আর অতি মানে তো বেশি আমরা জানি। তারপরে দেখো, বাংলাদেশের বিভাগের ভিত্তিতে ভাগ করতে গিয়ে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর, মাদারীপুর করলে কোন ধরনের অনুপপত্তি ঘটবে, অতি ব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। তাহলে একটা জিনিসকে কয়েকটা ভাগে ভাগ করতে গেলে কি হয়, বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। তারপরে দেখো, দ্বিকটিক বিভাগকে আমরা কোন প্রক্রিয়া হিসাবে জানি, যৌক্তিক, বস্তুগত, আকারগত, বৈজ্ঞানিক। ভাইয়া অধ্যায় লেখার, তাইলে আমি ওই বাকিটাতে, তাহলে দ্বিকটিক বিভাগকে আমরা কোন প্রক্রিয়া হিসাবে জানি, দ্বিকটিক বিভাগকে আমরা কোন প্রক্রিয়া হিসাবে জানি, আকারগত প্রক্রিয়া হিসাবে জানি, আকারগত প্রক্রিয়া হিসাবে জানি। তারপরে কি আছে, আপু আপনাকে দেখবো না, ক্লাস করবো, তুমি ক্লাস থেকে বের হয়ে যাও। পরমতম জাতি কি, বৃহত্তম জাতি, সর্বনিম্ন জাতি, মধ্যবর্ত জাতি, উচ্চতম জাতি। বৃহত্তম জাতি, তাহলে এটা কি হবে, বৃহত্তম জাতি। পরমতম জাতি কি, বৃহত্তম জাতি। সভ্যতাকে মূল সূত্র ধরে মানুষ শ্রেণীকে কয়টি উপশ্রেণীতে ভাগ করা হয়, একটি, দুইটি, তিনটি, চারটি। তাহলে উত্তর হবে হচ্ছে তোমার দুইটি। তারপরে দেখো কি আছে, দ্বিকটিক বিভাগের প্রবর্তককে, অ্যারিস্টটল, বেনথাম, বেইন, রাসেল। দ্বিকটিক বিভাগের প্রবর্তক হচ্ছে অ্যারিস্টটল নাকি বেনথাম, সবাই তো যায় অ্যারিস্টটল লাগাই দিয়ে আসতে, অ্যারিস্টটলের ওপর সবাই মার্ক করে আসতে, তাহলে অ্যারিস্টটল হয়তো ভুল। তাহলে দ্বিকটিক বিভাগের প্রবর্তক হচ্ছে বেনথাম, বেনথাম ভালো করে মাথায় ঢুকায় নাও, বেনথাম। ভেরি গুড ইলিয়াস। যৌক্তিক বিভাগ করা হয়, যৌক্তিক বিভাগ করা হয় কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে, কোনো জাতিবাচক পদকে। তাহলে কোনো ব্যক্তিকে নাকি জাতিবাচক পদকে, তাহলে হবে হচ্ছে কি তোমার জাতিবাচক পদকে। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে যৌক্তিক বিভাগ করা হয় না। যৌক্তিক বিভাগ বিশ্লেষণ করে পদের জাত্যার্থ, পদের অর্থ, পদের ব্যক্তার্থ। তাহলে পদের অর্থ এবং পদের ব্যক্তার্থ না কি হবে, তাহলে 3 নাম্বার শুধু পদের ব্যক্তার্থ, তাহলে কি হবে, পদের ব্যক্তার্থ। যৌক্তিক বিভাগ বিশ্লেষণ করে পদের ব্যক্তার্থ। তারপরে দেখো, যৌক্তিক বিভাগ প্রক্রিয়া প্রযোজ্য জাতিবাচক পদের ক্ষেত্রে, বস্তুবাচক পদের ক্ষেত্রে, শ্রেণীবাচক পদের ক্ষেত্রে। তাহলে নিচের কোনটি সঠিক, যৌক্তিক বিভাগ প্রক্রিয়া প্রযোজ্য হচ্ছে তোমার 1 এবং 3, জাতিবাচক পদের ক্ষেত্রে, শ্রেণীবাচক পদের ক্ষেত্রে। দ্বিকটিক বিভাগ অনুসন্ধান না করলেও চলে, বাস্তব জ্ঞান, বস্তুগত দিক, আকারগত দিক। তাহলে এটার হবে হচ্ছে তোমার 1 এবং 2। তারপরে দেখো কি আছে, মানুষকে একই সাথে সৎ, ফর্সা, লম্বা ইত্যাদি উপচারিতে ভাগ করলে কোন ভ্রান্ত বিভাগের উৎপত্তি হয়, সংকর, গুণগত, অতিব্যাপক, অব্যাপক। তাহলে সংকর, অতিব্যাপক নাকি হবে হচ্ছে তোমার কি সংকর বিভাগজনিত অনুপপত্তি। প্রাণীকে জলচর ও উভচর এ বিভক্ত করলে কোন অনুপপত্তি ঘটে, সংকর, অব্যাপক, অতিব্যাপক, পরস্পরাঙ্গী। তাহলে হবে অব্যাপক, ওইটা হবে অব্যাপক। মানুষকে, তারপরে এখানে দেখো, তাহলে এটা কি হবে, এটা হবে হচ্ছে তোমার অব্যাপক। তারপরে 73 দেখো, মানুষকে আমেরিকাবাসী, এশিয়াবাসী ও আফ্রিকাবাসীতে বিভক্ত করলে কোন ধরনের অনুপপত্তি হবে, এটা অব্যাপক, এটা হবে কি তোমার অব্যাপক। বিভক্ত উপজাতিগুলোর মিলিত ব্যক্তার্থ বিভাজ্য জাতির ব্যক্তার্থের চেয়ে বেশি হলে কি ঘটবে, বেশি হলে তোমার অতিব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। যৌক্তিক বিভাগের 3য় নিয়ম লঙ্ঘন করলে কোন অনুপপত্তি ঘটবে, অব্যাপক অঙ্গগত বিভাগ, সংকর বিভাগ, পরস্পরাঙ্গী বিভাগ। তাহলে যৌক্তিক বিভাগের 3য় নিয়ম লঙ্ঘন করলে কোন অনুপপত্তি ঘটবে, অব্যাপক বিভাগজনিত অনুপপত্তি ঘটবে।
তারপরে দেখো বিভক্ত উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক হবে যাতে একটির সাথে অন্যটি মিশে না যায়। এটি যৌক্তিক বিভাগের কোন নিয়ম? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে এটা হবে যৌক্তিক বিভাগের চতুর্থ নিয়ম। এই এমসিকিউ এর পিডিএফগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে প্রাইভেট গ্রুপে। প্রাইভেট গ্রুপের লিঙ্ক ক্যাপশনে দেওয়া আছে, ওখান থেকে সবাই প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাও। প্রাইভেট গ্রুপে এই এমসিকিউগুলোর পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে। ইনশাল্লাহ এখান থেকে তোমরা শতভাগ কমন পাবা। তারপরে দেখো পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তির ইংরেজি প্রতিশব্দ কি? দেখো এটার ইংরেজি প্রতিশব্দ হবে হচ্ছে তোমার ঘ নাম্বার। তারপরে আছে পরস্পরাঙ্গী বিভাগ কোন নিয়ম লঙ্ঘনের কারণে ঘটে? প্রথম, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ। তাহলে এটা হবে হচ্ছে কি চতুর্থ নিয়ম লঙ্ঘনের কারণে ঘটে। তারপরে উলম্ফন বিভাগ কোন নিয়ম লঙ্ঘনের কারণে সৃষ্ট? প্রথম, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ। তাহলে এটা হবে হচ্ছে কি তোমার ষষ্ঠ। তারপরে কি নিকটতম উপজাতিকে বাদ দেওয়ার কারণে কোন অনুপপত্তি ঘটে? উলম্ফন, অব্যাপক, সংকর, অঙ্গগত। তাহলে এটা কি হবে? নিকটতম উপজাতি বাদ দেওয়ায় কোন ধরনের অনুপপত্তি ঘটে? নিকটতম উপজাতি বাদ দেওয়ায় উলম্ফন তোমার অনুপপত্তি ঘটে। তারপরে দেখো যৌক্তিক বিভাগে কোন ধাপকে বাদ দেওয়া যায় না? প্রাথমিক, মধ্যবর্তী, চূড়ান্ত, সর্বশেষ। তাহলে মধ্যবর্তী ধাপকে বাদ দেওয়া যায় না। যৌক্তিক বিভাগের অন্যতম ভ্রান্ত রূপ হচ্ছে সংকর বিভাগ, উলম্ফন বিভাগ, দ্বিকটিক বিভাগ। 1 এবং 2, এটার অ্যান্সার হবে 1 এবং 2। দ্বিকটিক বিভাগ তো 2 ভাগে ভাগ করা। যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম লঙ্ঘন করলে যে অনুপপত্তি ঘটে? অব্যাপক বিভাগ, অতিব্যাপক বিভাগ, পরস্পরাঙ্গী বিভাগ। তাহলে এখানে কি ঘটে? কোনটি হয়? তৃতীয় নিয়ম লঙ্ঘন করলে 1 এবং 2 হয়। তারপরে দেখো নিচের অনুচ্ছেদটি পড়ে 36 ও 37 নাম্বার প্রশ্নের উত্তর দাও। একটি কলেজের একাদশ শ্রেণীতে মানবিক বিভাগের ছাত্রীদের পঠিত বিষয় হিসাবে বাংলা, ইংরেজি, আইসিটি, যুক্তিবিদ্যা, অর্থনীতি, পরিনীতি, সমাজবিজ্ঞান ও জীববিজ্ঞানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। উদ্দীপকটি কোন ধরনের বিভাগ অনুপপত্তি ঘটেছে? অতিব্যাপক, অব্যাপক, অঙ্গগত, সংকর। তাহলে এটা কি হবে? ক নাম্বার, অতিব্যাপক। এই ধরনের অনুপপত্তির কারণ হলো একাধিক মূলনীতি গ্রহণ, জাতির তুলনায় উপজাতির ব্যক্তার্থ বেশি, জাতির তুলনায় উপজাতি সমূহের ব্যক্তার্থ কম, ব্যক্তিগত পদের বিভাজন। তাহলে এটা হবে হচ্ছে তোমার ঘ নাম্বার, ব্যক্তিগত পদের বিভাজন। দ্বিকটিক বিভাগের প্রক্রিয়াটি কেমন? জটিল, দুর্ভেদ্য, রূপক, সরল। দ্বিকটিক বিভাগের প্রক্রিয়াটি হবে হচ্ছে তোমার সরল। দ্বিকটিক বিভাগের প্রক্রিয়াটা হবে হচ্ছে সরল। সংকর কি? সংকর হচ্ছে অনুপপত্তির নাম। যুক্তিবিদ্যায় যে ভ্রান্ত বা ভুল হয় সেই অনুপপত্তির নাম হচ্ছে সংকর। দ্বিকটিক বিভাগে সর্বদা কয়টি উপশ্রেণী পাওয়া যায়? দ্বিকটিক বিভাগে সর্বদা কয়টি উপশ্রেণী পাওয়া যায়? 2টি, 3টি, 4টি, অনির্দিষ্ট। সবসময় কয়টি পাওয়া যায়? অ্যান্সার করো তো। 87 নাম্বারটা অ্যান্সার করো। কয়টি পাওয়া যায়? 87 নাম্বারটা অ্যান্সার করো তো। 87-র একজন বলতেছে 2 ক। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এটা হবে হচ্ছে কি 2টি। তারপরে দেখো দ্বিকটিকের ইংরেজি কি? ফ্যালাসি, ল্যাপিং, ডিভিশন, ডিকোটমি। তাহলে এটা কি ইংরেজি প্রতিশব্দ কি হবে? ইংরেজি প্রতিশব্দ কি? 88 নাম্বার অ্যান্সার করো। ইংরেজি প্রতিশব্দ কি? ডিকোটমি, ডিকোটমি। তারপরে দেখো দ্বিকা শব্দটির অর্থ কি? 2 ভাগে ভাগ করা, 3 ভাগে ভাগ করা, 4 ভাগে ভাগ করা। তাহলে দ্বিকা শব্দটির অর্থ কি? দ্বিকা শব্দটির অর্থ কি? অ্যান্সার করা মানে তোমাকে লিখে অ্যান্সার করতে হবে না, এক কথা বারবার বলতে পারবো না, একদম ক্লাসের শুরুতেই বলে দিচ্ছি অ্যান্সার নিজে নিজে করো, তোমাকে কমেন্ট করে অ্যান্সার করতে হবে না। 88 বলতেছে ঘ 4 ভাগে, আর একজন বলতেছে কি, সরি 88 না 89 বলো, 89 ক বলতেছে মোহাম্মদ জোনায়েদ। আচ্ছা ঠিক আছে, দেখি কি হবে, এটা হবে 2 ভাগে। ভেরি গুড। দ্বিকা শব্দের অর্থ 2 ভাগে ভাগ করা। টেম্ন শব্দের অর্থ কি? সংজ্ঞা দেওয়া, ব্যাখ্যা করা, ভাগ করা, অনুমান করা। টেম্ন শব্দটির অর্থ কি দেখি আমরা? টেম্ন শব্দটির অর্থ হচ্ছে ভাগ করা, ভাগ করা। তারপরে কি আছে? দ্বিকটিক বিভাগের বিভক্ত উপজাতিগুলো কোন পদ? একাধিক, অনেকার্থক, একার্থক, অনেকার্থক, সংশ্লেষক, বিশ্লেষক, সরল, যৌগিক, সদর্থক, নয়ার্থক। দ্বিকটিক বিভাগের বিভক্ত উপজাতিগুলো সদর্থক এবং নয়ার্থক।
একটি জাতিকে দ্বিকটিক বিভাগে ভাগ করা হয় কি দিয়ে? দ্রব্য, বিভেদক লক্ষণ, বিরুদ্ধ পদ, মূলনীতি। দেখে এটার অ্যান্সার করো তো, ক্লাসে এটা পড়াইছিলাম। এইটার অ্যান্সার করো, ক্লাসে এটা পড়াইছিলাম। এটা হবে হচ্ছে তোমার কি বলো, একটি জাতিকে দ্বিকটিক বিভাগে ভাগ করা হয় কি দিয়ে? বিরুদ্ধ পদ দিয়ে। বিরুদ্ধ পদ দিয়ে ভাগ করা হয়। দ্বিকটিক বিভাগে সবসময় কি হয়? বিরুদ্ধ পদ হয়। দেখো 92 কি বললা অরিন? 92 গ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড অরিন। তারপরে দেখো, প্রাণী শ্রেণীকে মানুষ ও অমানুষ পদে ভাগ করা কোন বিভাগের দৃষ্টান্ত? অঙ্গগত বিভাগ, গুণগত বিভাগ, সংকর বিভাগ, দ্বিকটিক বিভাগ। প্রাণী শ্রেণীকে মানুষ ও অমানুষ পদে ভাগ করা কোন বিভাগের দৃষ্টান্ত? দ্বিকটিক বিভাগ। তাহলে মানুষ এবং অমানুষ, স্বরে অ লাগানো থাকলে বিরুদ্ধ পদ, তাহলে স্বরে অ লাগানো আছে মানুষ এবং অমানুষ, এই দুই ভাগে ভাগ করলে কি হয়? দ্বিকটিক বিভাগ হয়। বিরুদ্ধ পদ মানেই দ্বিকটিক বিভাগ। দ্বিকটিক বিভাগে কয় জোড়া শব্দ থাকে? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া? অবশ্যই 1 জোড়া। তাহলে 1 জোড়া মানে 2টা, মানুষ অমানুষ, সাদা অসাদা, ভালো অভালো বা খারাপ কিন্তু হবে না। ভালো খারাপ হলে বিপরীত হয়, কিন্তু যখন স্বরে অ লাগানো থাকবে তখন সেটা হবে হচ্ছে তোমার বিরুদ্ধ পদ, আর বিরুদ্ধ হলেই কি হবে? দ্বিকটিক হবে। তাহলে দ্বিকটিক বিভাগে কয় জোড়া শব্দ থাকে? 1 জোড়া শব্দ থাকে। আবার 2 জোড়া লিখে আইসো না। দ্বিকটিক বিভাগ প্রয়োগ করতে কিসের প্রয়োজন হয় না? বাস্তব গুণ, বাস্তব অভিজ্ঞতা, যৌক্তিক বিভাগ, মানসিক প্রক্রিয়া। তাহলে কি? বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হয় না। তারপরে দেখো, দ্বিকটিক বিভাগ যুক্তি বিদ্যার কয়টি মৌলিক নিয়মের ওপর প্রতিষ্ঠিত? 1টি, 2টি, 3টি, 4টি? কয়টি? 2টি নিয়মের ওপর প্রতিষ্ঠিত। তারপর দেখো, দ্বিকটিক বিভাগের উপজাতিগুলো কিরূপ? সমান, অসমান, বিপরীত, বিরুদ্ধ। দ্বিকটিক বিভাগের উপজাতিগুলো কিরূপ? বিরুদ্ধ। দ্বিকটিক বিভাগের উপজাতিগুলো হচ্ছে বিরুদ্ধ। কোন পদ্ধতিতে বিভাজ্য পদটাকে শুধু হ্যাঁবাচক ও নাবাচক পদে বিভক্ত করা যায়? দ্বিকটিক বিভাগে, যৌক্তিক বিভাগে, অব্যাপক বিভাগে, সংকর বিভাগে। 98 নাম্বার কি আনসার হবে বলো? 98 নাম্বার কি আনসার হবে? দ্বিকটিক বিভাগে। 99, আচ্ছা 98 অবধি আমাদের শেষ। এরপর হচ্ছে যুক্তিবিদ্যা, আমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে আমরা পড়ব। দেখো, কোনটি লৌকিক আরোহ পদ্ধতি? কোনটি লৌকিক আরোহ পদ্ধতি? কিছু মনে না করলে পিডিএফটা কিভাবে পাবো একটু বলবেন? বলবো, ঠিক আছে, কিন্তু আমি কিছু মনে করছি এক কথা বারবার বলতে বলতে, যে ক্যাপশনে দেওয়া আছে, ওইখানে প্রাইভেট গ্রুপের লিঙ্ক আছে, প্রাইভেট গ্রুপে গেলে পিডিএফ পেয়ে যাবা। কোনটি লৌকিক আরোহের পদ্ধতি? বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, সাদৃশ্যানুমান, পূর্ণাঙ্গ। তাই লৌকিক আরোহ কোনটা? লৌকিক আরোহ হচ্ছে অবৈজ্ঞানিক। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নেওয়া হয় কিভাবে? পরীক্ষালব্ধ জ্ঞানের মাধ্যমে, কার্যকারণ নীতির মাধ্যমে, অবাধ অভিজ্ঞতার মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে। তাহলে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত নেওয়া হয় অবাধ অভিজ্ঞতার মাধ্যমে। অবৈজ্ঞানিক আরোহ কোনটির ওপর নির্ভরশীল? ঘটনা পর্যবেক্ষণের ওপর, পরীক্ষণের ওপর, বৈজ্ঞানিক গবেষণার ওপর, কার্যকারণের ওপর। তাহলে এটা হবে হচ্ছে ঘটনা পর্যবেক্ষণের ওপর। তারপরে দেখো কি আছে, এ যাবৎকালে যত ফুল দেখেছি তারা সবই সুগন্ধযুক্ত। এটি কোন ধরনের দৃষ্টান্ত? বৈজ্ঞানিক, ঘটনা সংযোজক, অবৈজ্ঞানিক, যুক্তি সাম্যমূলক। তাহলে এ যাবৎকালে যত কাক দেখেছি, যত ফুল দেখেছি সবই সুগন্ধযুক্ত। তাহলে এটা কি হবে বলো তো? 102 নাম্বার, এটা হবে হচ্ছে অবৈজ্ঞানিক। অবৈজ্ঞানিক। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কিরূপ হয়? সার্বিক বিশ্লেষক, সার্বিক সংশ্লেষক, পূর্ণ গণনামূলক, পূর্ণাঙ্গ। তাহলে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত কিরূপ হয়? অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হয় হচ্ছে তোমার সার্বিক সংশ্লেষক। এখন বলো, সার্বিক সংশ্লেষক কাকে বলে, বিশ্লেষক কাকে বলে? এগুলো অধ্যায়ের বিস্তারিত আলোচনার সময় পড়াইয়া দিছি। তারপরে দেখো, নিচের কোনটি অবৈজ্ঞানিক আরোহ? মানুষ হয় স্বার্থপর, সব ত্রিভুজ হয় 2 সমকোণ, সব গরু হয় চতুষ্পদী, কিছু কাক হয় কালো। তাহলে সব মানুষ হয় স্বার্থপর, এটা অবৈজ্ঞানিক আরোহ। অবৈজ্ঞানিক আরোহ মানে কি? অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা। হ্যাঁ, অবাধ অভিজ্ঞতার মাধ্যমে, ঐশী এর ঠিক আছে। তারপরে দেখো কি আছে,
অবৈজ্ঞানিক আরোহের মূল্য কিসের? সিদ্ধান্তের সংখ্যার ওপর, সিদ্ধান্তের মাত্রার ওপর, আশ্রয় বাক্যের সংখ্যার ওপর, পর্যবেক্ষণের ওপর। অবৈজ্ঞানিক আরোহের মূল্য হচ্ছে সিদ্ধান্তের মাত্রার ওপর, সিদ্ধান্তের মাত্রার ওপর, সিদ্ধান্তের সংখ্যার ওপর। অবৈজ্ঞানিক আরোহের মূল্য সিদ্ধান্তের সংখ্যার ওপর। তারপরে দেখো কি আছে, বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক আরোহ কী ধরনের যুক্তিবাক্য স্থাপন করে? সার্বিক যুক্তিবাক্য, বিশেষ যুক্তিবাক্য, বিশ্লেষক যুক্তিবাক্য, বিশিষ্ট যুক্তিবাক্য। তাহলে অবৈজ্ঞানিক আরোহ কী ধরনের যুক্তিবাক্য স্থাপন করে? সার্বিক যুক্তিবাক্য, সার্বিক যুক্তিবাক্য স্থাপন করে। সকল মানুষ হয় লম্বা, এই সিদ্ধান্তে কোন দিকটি অনুপস্থিত? আরোহমূলক উল্লম্ফন, কার্যকারণ নীতি, বিশেষ সত্য, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। তাহলে এটা হবে হচ্ছে তোমার কি? কার্যকারণ নীতি। তারপরে দেখো, সকল রাজহাঁস সাদা, এটি কোন ধরনের আরোহের উদাহরণ? অবৈজ্ঞানিক, বৈজ্ঞানিক, যুক্তিসাম্যমূলক, পূর্ণাঙ্গ। তাহলে সকল রাজহাঁস হয় সাদা, এটা কি? অবৈজ্ঞানিক। তারপরে দেখো, অপর্যাপ্ত দৃষ্টান্ত নিরীক্ষণ করে সিদ্ধান্ত গৃহীত হলে কোন অনুপপত্তি ঘটে? ভ্রান্ত নিরীক্ষণ, অসাধু সাদৃশ্যমূলক অনুমান, দৃষ্টান্তের অনিরীক্ষণ, কাকতালীয়। তাহলে এটা হবে হচ্ছে তোমার কি? ভ্রান্ত নিরীক্ষণ। কোনটি সদর্থক অনুপপত্তি? কাকতালীয়, অবৈধ সামান্যীকরণ, ভ্রান্ত নিরীক্ষণ, অসাধু সাদৃশ্য, অবৈধ সামান্যীকরণ। তাহলে কোনটি সদর্থক অনুপপত্তি? অবৈধ সামান্যীকরণ। অবৈজ্ঞানিক আরোহে কোন ধরনের অনুপপত্তি ঘটে? কাকতালীয়, অবৈধ সামান্যীকরণ, সংকর, নয়ার্থক। 111 নম্বর অ্যান্সার করো তো, 111 নম্বর অ্যান্সার করো। অবৈজ্ঞানিক আরোহে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? অবৈধ সামান্যীকরণ, অবৈধ সামান্যীকরণ। ঠিক আছে, দেখি 111 নাম্বার কি বলছে। খ, ভেরি গুড, যারা যারা খ অ্যান্সার করছো ভেরি গুড। তাহলে এটা কি হবে? নিচের কোনটি বর্ণনামূলক আরোহ? বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, সাদৃশ্য, পূর্ণাঙ্গ, সাদৃশ্য অনুমান। তাহলে এটা হবে হচ্ছে কি? তোমার অবৈজ্ঞানিক আরোহ হচ্ছে বর্ণনামূলক আরোহ। অবৈজ্ঞানিক আরোহটাকে কি বলা হচ্ছে? বর্ণনামূলক আরোহ বলা হচ্ছে। অবৈজ্ঞানিক আরোহটাকে বর্ণনামূলক আরোহ বলা হচ্ছে। তারপরে দেখো, অবৈজ্ঞানিক আরোহ হলো অনুকূল অভিজ্ঞতা, বাস্তব ঘটনার অভিজ্ঞতা, আরোহমূলক লম্ফের উপস্থিতি। তাহলে নিচের কোনটা সঠিক? 1, 2, 3 নাকি 4? তাহলে এটা হবে হচ্ছে 4 নাম্বার, মানে তিনটাই। অনুকূল অভিজ্ঞতা, বাস্তব ঘটনার অভিজ্ঞতা, আরোহমূলক লম্বের উপস্থিতি, এটা হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। তারপরে কি আছে? নিচের অনুচ্ছেদটি পড়ে 16, 17 নম্বর প্রশ্নের উত্তর দাও। নাভিদ ও নোমান দুই বন্ধু। নাভিদ বলল, আমি এই পর্যন্ত যত কাক দেখেছি তার সবগুলোই সাদা ছিল। তখন নোমান বলল, তাহলে বলতে হয় জগতের সব বক হয় সাদা। দুই বন্ধুর বক্তব্যে কোন আরোহের প্রতিফলন ঘটেছে? বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, সাদৃশ্য, অনুমান, পূর্ণাঙ্গ। তাহলে এটা হবে হচ্ছে কি? তোমার অবৈজ্ঞানিক আরোহ। এটা হবে হচ্ছে তোমার কি? অবৈজ্ঞানিক আরোহ। তারপরে দেখো, উক্ত আরোহের বৈশিষ্ট্য হলো আরোহমূলক উল্লম্ফন বিদ্যমান, সিদ্ধান্ত সম্ভাব্য হয়, কার্যকারণ নীতির উপস্থিতি। তাহলে এটা হবে হচ্ছে ঘ নাম্বার। উক্ত আরোহের বৈশিষ্ট্য 4টাই। অবৈজ্ঞানিক আরোহের প্রক্রিয়া কিরূপ? সরল, জটিল, মিশ্র, যৌগিক। তাহলে অবৈজ্ঞানিক আরোহের প্রক্রিয়া হচ্ছে তোমার কি? সরল। অবৈজ্ঞানিক আরোহের প্রক্রিয়া কিরূপ? সরল। তারপরে দেখো, কোন আরোহের ভিত্তিতে সাধারণত সত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়? বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্য অনুমান, পূর্ণাঙ্গ আরোহ। তাহলে এটা হবে হচ্ছে তোমার কি? ক, বৈজ্ঞানিক আরোহ। তারপরে দেখো, শুধু অনুকূল দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে হয় কোন আরোহে? বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্য অনুমান, পূর্ণাঙ্গ আরোহ। তাহলে শুধু অনুকূল দৃষ্টান্তের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে হয় তোমার অবৈজ্ঞানিক আরোহে। তারপরে দেখো, এরূপ ঘটনা সবসময় সত্য দেখা গেছে এবং এর বিপরীতে কোনো ঘটনা কখনো দেখা যায়নি। এটি কোন ধরনের আরোহের মূল সুর? বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, সাদৃশ্যমূলক, প্রকৃত। তাহলে এটা হবে হচ্ছে তোমার অবৈজ্ঞানিক। তারপরে দেখো কি আছে? অবৈজ্ঞানিক ও 120 নাম্বার দেখো, অবৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের বৈসাদৃশ্য বিষয় কি? কার্যকারণ নীতির উপস্থিতি, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপস্থিতি, নিশ্চিত সিদ্ধান্ত, সরল প্রক্রিয়া। বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের বৈসাদৃশ্য হচ্ছে কার্যকারণ নীতির উপস্থিতি। নিচের কোনটি অবৈজ্ঞানিক আরোহের বিশেষ দিক? প্রকল্প গঠনে সহায়ক, ঘটনার নিশ্চয়তা দিতে পারা, ঘটনার কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করা, নয়ার্থক দৃষ্টান্ত গ্রহণ করা। তাহলে প্রকল্প গঠনে সহায়ক। তারপরে দেখো,
কোন অনুমান ঘটনার অপনয়ন করতে অক্ষম? বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্য অনুমান, অপ্রকৃত আরোহ। তাহলে কোন অনুমান ঘটনার অপনয়ন করতে অক্ষম? অবৈজ্ঞানিক আরোহ। পর্যবেক্ষণ, বিশ্লেষণ, অপনয়ন কোন আরোহের স্তর? অবৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, পূর্ণাঙ্গ, সাদৃশ্য অনুমান। তাহলে পর্যবেক্ষণ, বিশ্লেষণ, অপনয়ন কোন আরোহের স্তর? এটা হচ্ছে তোমার বৈজ্ঞানিক আরোহের স্তর। তারপরে কি আছে? কোন যুক্তিবিদ অবৈজ্ঞানিক আরোহের বিরুদ্ধে আপত্তি তুলেছেন? মিল, বেইন, জোসেফ, ল্যাটা। তাহলে এটা হবে হচ্ছে তোমার কি? মিল। 125 দেখো, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কোন আরোহ প্রয়োগ করে থাকে? অবৈজ্ঞানিক, পূর্ণাঙ্গ, বৈজ্ঞানিক, সাদৃশ্য অনুমান। 125 অ্যান্সার করো তো, 125 অ্যান্সার করো। সবাই লাইভে জয়েন হয়ে যায় এবং এই লাইভটা একটু সবাই আমরা শেয়ার করে দিই। এই লাইভটা সবাই একটু শেয়ার করে দিব। দুপুরে এমসিকিউ পরীক্ষা দিলাম, রেজাল্ট তো দিল না। রেজাল্ট সাথে সাথেই দেখা যায়, পরীক্ষার পরে নিজের রেজাল্ট নিজেরই দেখা যায় যে কি করছো। তাড়াহুড়ার উপর পরীক্ষা দিলে ওরকমই হয়। পরীক্ষা আবার দিয়ে আসো, যাও। গুগল ফর্মে পরীক্ষা দিচ্ছ, 7 পরীক্ষায় অ্যান্সার করার পরই অ্যান্সার সাবমিট করার সাথে সাথেই দেখা যায় যে কত মার্ক পাইছো। এটার অ্যান্সার করো। 125-এর ক বলতেছে। আচ্ছা, দেখি আমরা কি হয়। তাহলে কি? অবৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক। তারপরে কি আছে দেখো, অবৈজ্ঞানিক ও বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক অনুমানের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? কার্যকারণ নীতি অনুসরণ, আরোহমূলক লম্ব বিদ্যমান, নিশ্চিত সিদ্ধান্ত প্রদান, সম্ভাব্য সিদ্ধান্ত গ্রহণ। তাহলে আরোহমূলক লম্ব বিদ্যমান। তারপরে দেখো, বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের পার্থক্য সমূহ মূলত মূলনীতিগত, নিশ্চয়তার মাত্রাগত, দৃষ্টান্তের মানগত। তাহলে এটা হবে হচ্ছে তোমার কি? গ নাম্বার 2 এবং 3। তারপরে কি আছে? 130 দেখো, সরি 128। আচ্ছা, এটা তো পড়লাম। নিচের উদ্দীপকটি পড়ো এবং 31 ও 32, 131 এবং 32 নম্বর প্রশ্নের উত্তর দাও। জীবন ও প্লাবন দুজন বিসিএস পরীক্ষার্থী। তারা প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে একে অপরকে প্রশ্ন করে। একদিন জীবন জিজ্ঞাসা করলো, আচ্ছা ভুটান ও মুদ্রার নাম কি? প্লাবন বলল ইয়ান। জীবন হেসে বলল ভুটানের মুদ্রার নাম গুলট্রাম। তাহলে 129 দেখো, উদ্দীপকে জীবনের বক্তব্যে কোন আরোহের প্রতিফলন ঘটেছে? এটা হবে কি? বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক আরোহের প্রতিফলন ঘটেছে। তারপরে কি? উদ্দীপকে প্লাবন ও জীবনের বক্তব্যের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়েছে নিশ্চয়তার দিক থেকে, অনিশ্চয়তার দিক থেকে, সম্ভাবনার দিক থেকে। তাহলে নিশ্চয়তার দিক থেকে এবং কি তোমার অনিশ্চয়তার দিক থেকে। একজন নিশ্চয় ছিল এবং একজন কি ছিল? অনিশ্চয়তা ছিল। কোনটি প্রকৃত আরোহের তৃতীয় প্রকারভেদ? বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, সাদৃশ্য অনুমান, পূর্ণাঙ্গ আরোহ। কোনটি প্রকৃত আরোহের তৃতীয় প্রকারভেদ? এটা হবে হচ্ছে সাদৃশ্য অনুমান। সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত অধিকাংশ সময় কিরূপ হয়? অনিশ্চিত, সম্ভাব্য। সাদৃশ্য অনুমান অনিশ্চিত, তাহলে এটা হবে হচ্ছে কি? সম্ভাব্য। তারপরে কি ছিল? অ্যানালজিকে গণিত শাস্ত্রের সমানুপাতিক বুঝিয়েছেন কে? সক্রেটিস, প্লেটো, ম্যাকিয়াভেলি, অ্যারিস্টটল। তাহলে এটা হবে হচ্ছে তোমার অ্যারিস্টটল। তারপরে দেখো কি আছে? সাদৃশ্য অনুমানের ভিত্তি কি? কার্যকারণ নীতি, ঘটনার সাদৃশ্য, ম্যাকিয়াভেলি, অ্যারিস্টটল। তাহলে সাদৃশ্য অনুমানের ভিত্তি হচ্ছে ঘটনার সাদৃশ্য। তারপরে দেখো কি আছে? দুটি বস্তুর মধ্যে সাদৃশ্য দেখে অন্য বিষয় সাদৃশ্য অনুমান করাকে কি বলে? অবশ্যই সাদৃশ্য অনুমান বলে। দুটি বস্তুর মধ্যে কয়েকটি বিষয় সাদৃশ্য থাকলে অপর কোনো বিষয়ে তাদের মধ্যে সাদৃশ্য থাকতে পারে। এটি কার উক্তি? কার্ভেট, রিডের, ওয়েলটনের, বেইনের, ওয়াটসনের। দেখি 36 নাম্বার অ্যান্সার করো তো। 36 নাম্বারটা কি হবে? আপু আমি প্রাইভেট গ্রুপে আসি বাট এক্সামের লিঙ্ক পাইনি, কোথায় দেওয়া হয়েছে একটু বললে ভালো হইতো। ওখানেই দেওয়া হয়েছে, একটু খুঁজে বের করো। 36 নাম্বার অ্যান্সার। সবাই অ্যান্সার করতেছো, আমি মোটামুটি অ্যান্সার দেখতেছি। অ্যান্সারগুলো সবাই একটু মিলায় নিও যে কী অবস্থা, কোথায় আসো, কোন পজিশনে আসো, একটু অ্যান্সারগুলো মিলায় নিও যে ঠিক বলতেছো না কি বলতেছো না।
36-এর কেউ বলছে ক, আচ্ছা ক বলতেছে সবাই। আচ্ছা 36-এর গ বেইনের। আচ্ছা এমসিকিউ এর রেজাল্ট সাথে সাথে দিয়ে দেওয়া হয় না সাবমিট করার পর? ক্লাস শেষে দিয়ে দেওয়া হয়। ক্লাস শেষে এমসিকিউ এক্সাম, এক্সামেরটা তো আমি দেখলাম গুগল ফর্মের মতো, গুগল ফর্মে অ্যান্সার করলেই তো ওখানেই তোমার মার্ক দিয়ে দেওয়া হয়। সময় মতো আবার কোশ্চেন কি করবে বলেন, ওদের সময় তো আগে দেওয়া হয়। ওরা বলছে অ্যান্সার কর, মানে উত্তর তো পাইলাম না, কত পাইছি এটা তো বুঝতে পারছি না। ভাই সাবমিট করার সাথে উত্তর আসে না, আমি করি না, ওরা করা। সাবমিট করার সাথে সাথেই তো উত্তর আসে, আমি তো জানি ওরা বুঝতে পারে নাই। কিছু একটা চেঞ্জ করতে ওরা। সাবমিট করার সাথে সাথেই তো উত্তর আসে, ওরাই বুঝতে পারে নাই। গুগল ফর্ম সাবমিট করার সাথে সাথে উত্তর আসবে। তারপরে দেখো কি আছে, সাদৃশ্য অনুমান হচ্ছে বিষয়ের আংশিক অভিন্নতা থেকে অধিকতর ভিন্নতার অভিন্নতার অনুমান। এটি কার উক্তি? বেইনের, ওয়েলটনের দুইবার দেওয়া আছে, ওয়াটসনের। তাহলে এটা হবে হচ্ছে ওয়েলটনের। তারপরে দেখো একটা পরীক্ষা দিয়ে দেখো তো পিয়াস। আধুনিক কালে সাদৃশ্য অনুমানকে গুণের, রূপের, আকারের, সংখ্যার কি বলে? সাদৃশ্য অনুমান হচ্ছে গুণের, আধুনিক কালে সাদৃশ্য অনুমান হচ্ছে গুণের। তারপরে কি আছে, সাদৃশ্য অনুমানের সিদ্ধান্ত কিরূপ যুক্তি বাক্য হয়? কিরূপ হয়? 139 নাম্বার, একটু অ্যান্সার করো সবাই, সবাই একটু অ্যান্সার করো। কথা আগ পিছ হলে আর কিছু করার নাই, তোরা ভাই বুঝে নে, আর সমস্যা, আর বারবার লাইভ কেটে লাইভ দেওয়া পসিবল না। 136, 138-এ চলে গেল কেন? আমি কত পড়াচ্ছি? ও সরি 139। সবাই বলছে কি, কেউ বলছে ক, কেউ গ, কেউ ঘ। আচ্ছা দেখি আমরা অ্যান্সার দেখি কি, খ বিশিষ্ট। তারপরে দেখি কি আছে, সাদৃশ্যের প্রাসঙ্গিকতা বলতে কি বোঝায়? আশ্রয় বাক্য সিদ্ধান্তের সম্পর্কের নৈকট্য, সার্বিক বাক্য সিদ্ধান্ত সম্পর্কের নৈকট্য, আশ্রয় বাক্য সার্বিক বাক্যের সম্পর্কের নৈকট্য, উদ্দেশ্য বিধেয়র পারস্পরিক নির্ভরশীলতা। ভাইয়া 50টা করে, তারপর তার বেশি লাগবে না। কয়টা হয়েছে? আচ্ছা ঠিক আছে। সাদৃশ্যের প্রাসঙ্গিকতা বলতে কি বোঝো? সাদৃশ্যের প্রাসঙ্গিকতা বলতে কি বোঝো? এটা একটু অ্যান্সার করো সবাই। তাহলে এটা হবে হচ্ছে তোমার ক নাম্বার, আশ্রয় বাক্য সিদ্ধান্তের সম্পর্কের নৈকট্য। তারপরে দেখো, প্রকল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় কোনটি? প্রাসঙ্গিকতা, যৌক্তিকতা, বিরোধিতা, বিরোধ মুক্ত ধারণা। তাহলে প্রকল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় কোনটি? প্রকল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় কোনটি? এটা তোমরা একটু অ্যান্সার করো। প্রকল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় কোনটি? বিরোধিতা, বিরোধিতা। প্রকল্পের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় হচ্ছে বিরোধিতা। তারপরে দেখো, একটি প্রকল্প কখন বৈধ হিসাবে প্রমাণিত হয়? একটি প্রকল্প কখন বৈধ হিসাবে প্রমাণিত হয়? প্রকল্পের শর্তগুলো পূরণ হলে, প্রয়োজনীয় হলে, যৌক্তিক হলে, স্থায়ী হলে। তাহলে একটি প্রকল্প কখন বৈধ হিসাবে প্রমাণিত হয়? প্রকল্পের শর্তগুলো পূরণ হলে। তারপরে দেখো কি আছে, সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এটি কার মতবাদ? টমেলি, কোপার্নিকাস, এডিসন, নিউটন। 143 নাম্বার অ্যান্সার করো তো। ভাইয়ার কি আজকে রিটেন পরীক্ষা ছিল? আপনি ঠিকছেন? মিষ্টি খাওয়াইলেন না তো? ওরে বাবা, কেমন হয়েছে আপনার পরীক্ষা? আমার বোনও বলতেছে ভালো হয়নি। যার যে ডিপার্টমেন্ট ওই বিভাগ থেকে প্রশ্ন আসছে না, যার যে বিভাগ। আমার বোনের প্রশ্ন দেখলাম তো খুব সহজ, ও তাও পারে না। সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এটা কার মতবাদ ছিল? এটা ছিল হচ্ছে টমেলির মতবাদ। তারপরে দেখো কি আছে, কোন ধরনের প্রকল্প কোনো ঘটনার সঠিক ব্যাখ্যা দিতে পারে না? বৈধ প্রকল্প, সুনির্দিষ্ট প্রকল্প, অস্পষ্ট প্রকল্প, আত্মসঙ্গতিপূর্ণ প্রকল্প। এটার অ্যান্সার কি হবে বলো তো? 143। এটার অ্যান্সার করি আমরা সবাই।
আচ্ছা সবাই বলতেছে গ, সবাই বলতেছে গ। আচ্ছা আমি একটু দেখি অ্যান্সার কি হবে। গ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি ভেরি গুড। তারপরে দেখি কি আছে, সবাই তো পারো মোটামুটি দেখছি। আরিফা নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিত থাকে ও পড়াশোনা করে, কিন্তু পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। বলা হলে পড়াশোনা করাই তার অকৃতকার্যের কারণ। গৃহীত প্রকল্পটি একটি বৈধ প্রকল্প, সাময়িক প্রকল্প, বাস্তব প্রকল্প, স্ববিরোধী। তাহলে এটা হবে হচ্ছে তোমার কি স্ববিরোধী, স্ববিরোধী প্রকল্প। তারপরে দেখো কি আছে, নিচের কোনটি বৈধ প্রকল্পের শর্তমূর্তি? বাস্তব কারণ, ঘটনা নিরীক্ষণ, আরোহের সমন্বয়, সংকটক উত্তরক দৃষ্টান্ত। তাহলে নিচের কোনটি বৈধ প্রকল্পের শর্ত? নিচের কোনটি বৈধ প্রকল্পের শর্ত? এটা হচ্ছে বাস্তব কারণ। তাহলে আমরা কিন্তু 4 নাম্বার অধ্যায় পড়তেছি প্রকল্প, প্রকল্প পড়তেছি আমরা কিন্তু 4 নাম্বার অধ্যায় প্রকল্প পড়তেছি। তারপরে দেখো কি আছে, কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়ার জন্য যে সাময়িক প্রকল্প নেওয়া হয় তাকে কি বলে? বর্ণনামূলক প্রকল্প, কাজ চালানো প্রকল্প, প্রতিবেদক প্রকল্প, অনুকল্প, সংকট উত্তরক দৃষ্টান্ত। তাহলে 147 নাম্বার কি হবে? সবাই একটু আমরা অ্যান্সার করি, সবাই অ্যান্সার করি। 47 নাম্বারটা আমরা সবাই অ্যান্সার করি। সবাই বলছে 47-এর খ, সবাই বলছে 47-এর খ। আচ্ছা আমরা দেখি কি হয়। খ, কাজ চালানোর প্রকল্প। তারপরে কি আছে, সংকট উত্তরক দৃষ্টান্ত পাওয়া যায় কিভাবে? সংকট উত্তরক দৃষ্টান্ত পাওয়া যায় ধারণা গঠনে, পরীক্ষণে, কার্যকারণে, প্রকৃতির নিয়মে। তাহলে সংকট উত্তরক দৃষ্টান্ত পাওয়া যায় কিভাবে? আমরা একটু অ্যান্সার করি তো। সংকট উত্তরক দৃষ্টান্ত কিভাবে পাওয়া যায় আমরা একটু অ্যান্সার করি। আচ্ছা আমরা দেখি তো অ্যান্সারটা কি হবে। অ্যান্সার হবে খ, পরীক্ষণে। যারা খ দিছো ভেরি গুড। তারপরে দেখো কি আছে, যাচাইকরণ কত প্রকার? 2, 3, 4, 5। যাচাইকরণ কত প্রকার? 2, 3, 4, 5। 149 নাম্বার দেখো, 2, 3, 4, 5। এটা কি হবে? যারা অ্যান্সার মিলায় নাও। এটা একটা স্টুডেন্ট আমাদের গিফট দিয়েছিল, বনি ভাইয়াকে, ব্রাহ্মণবাড়িয়ার একটা স্টুডেন্ট। খুবই সুন্দর জিনিসটা। আচ্ছা ব্রাহ্মণবাড়িয়ার যে স্টুডেন্ট এটা গিফট দিছো, সে যদি এটা দেখে থাকো তাহলে আমাদের কমেন্ট করে জানাও যে তুমি কিসের জন্য এই একটা খেলনা আমাদেরকে গিফট দিছো বা বনি ভাইয়াকে গিফট দিছো, কেন? ভালোই সুন্দর জিনিসটা। আচ্ছা সবাই বলছে এ, আমরা দেখি তো কি হবে। ক, 2। ভেরি গুড, ভেরি গুড। তারপরেরটা দেখো, নিরীক্ষণ 150 নাম্বার দেখো, নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে প্রকল্প প্রমাণ করাকে কি বলে? নিরীক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে প্রকল্প প্রমাণ করাকে কি বলে? সংকট উত্তরক দৃষ্টান্ত, প্রত্যক্ষ সমর্থন, পরোক্ষ সমর্থন, আরোহ সমন্বয়। তাহলে এটা তোমরা সবাই একটু অ্যান্সার করো তো, সবাই একটু অ্যান্সার করো। হ্যাঁ বাচ্চাদের খেলার জিনিসই গিফট করছে, এই যে এটা ঝুনঝুনি। সবাই এসে কমেন্ট করতেছে আমি দিছি, আমি দিছি। আরে বাবা রে বাবা, অন্যের জিনিস নিজের বলে চালানো বাঙালি জীবনে বাদ দিবে না। অন্যের জিনিস নিজের বলে চালানো কোনোদিনও বাদ দেবে না। হ্যাঁ হুম 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 না নখ দিছি তোমাকে, একটু দেখো। এটার অ্যান্সার করো, এটা কি হবে? ভবিষ্যতে কাজে লাগানোটা কি বলো, কি বলছে? আচ্ছা এটার অ্যান্সার দেখি, এটার অ্যান্সার কি হবে? আস্তে, এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার প্রত্যক্ষ সমর্থন, প্রত্যক্ষ সমর্থন। আচ্ছা দেখো, কোনো ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেওয়ার আনুমানিক ধারণাকে কি বলে? বিকল্প, অনুকল্প, প্রকল্প, আরোহ। এটার অ্যান্সার করো তো সবাই, এটার অ্যান্সার করো সবাই।
মোস্ট ওয়েলকাম। আপনাকেও থ্যাংক ইউ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, গল্প গুজব অনেক করছি, এবার আমরা একটু পড়ায় ফিরি। তাহলে কোনো ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা দেওয়ার আনুমানিক ধারণাকে কি বলে? আনুমানিক ধারণাকে বলে হচ্ছে তোমার প্রকল্প। তারপরে দেখো কি আছে, বিজ্ঞানীদের ইথারের ধারণাটি নিচের কোন প্রকল্পকে নির্দেশ করে? নিয়ম সংক্রান্ত, কাজ চালানো প্রকল্প, বর্ণনা সংক্রান্ত, ব্যাখ্যামূলক। তাহলে এটা হবে হচ্ছে তোমার কাজ চালানো প্রকল্প, কাজ চালানো প্রকল্প। ঠিক আছে। হাইপোথেসিস কোন ধরনের শব্দ? গ্রিক, ল্যাটিন, ইংরেজি, পর্তুগিজ। তাহলে এটা হবে হচ্ছে তোমার ইংরেজি। তারপরে দেখো কি আছে, জানালার কাঁচ ভাঙা দেখে আমি ব্যাখ্যার জন্য একটা ধারণা গঠন করি যে কেউ হয়তো ঢিল ছুঁড়ে কাঁচটি ভেঙে দিয়েছে। একে আমরা কি বলবো? পরীক্ষামূলক সমর্থন, নিরীক্ষণ, আনুমানিক ধারণা, পরীক্ষণ। তাহলে এটাকে আমরা কি বলবো? 154 নাম্বার, আমরা সবাই অ্যান্সার করি। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে আনুমানিক ধারণা, আনুমানিক ধারণা। তারপরে দেখো, প্রকল্পের মুখ্য উদ্দেশ্য কি? ঘটনা সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন, সময়ের সাশ্রয়করণ, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, ঘটনার প্রকৃত কারণ উপাদান। তাহলে এটা হবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান। তারপরে দেখো কি আছে, প্রাসঙ্গিকভাবে কোনো ধারণা গ্রহণ করাকে কি বলে? ব্যাখ্যা, অনুমান, প্রকল্প, সম্ভাব্যতা। তাহলে কি বলে? সেটাকে বলা হয় হচ্ছে তোমার প্রকল্প। তারপরে দেখো কি আছে, প্রকল্প হলো একটি ব্যাখ্যাদানের প্রচেষ্টা। উক্তিটি কার? মিলের, বেইনের, বোসাঙ্কের, কপির। তাহলে প্রকল্প হলো একটা ব্যাখ্যাদানের প্রচেষ্টা, উক্তিটি হচ্ছে তোমার কি? প্রকল্প। এটা কার হবে? মাগো, কপির। তারপরে দেখো কি আছে, বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য আমরা প্রাথমিকভাবে কিসের উপর ভিত্তি করে অগ্রসর হই? অভিজ্ঞতার, প্রকল্পের, সিদ্ধান্তের, ঘটনা সত্যতার। তাহলে এটা কি হবে? 158 নাম্বার কি হবে? তারপরে তাহলে এটা কি হবে? এটা আমরা একটু দেখি, প্রকল্পের। এটা হবে হচ্ছে প্রকল্পের। তারপরে দেখো, বৈজ্ঞানিক গবেষণা শুরু হয় কিভাবে? কার্যের মাধ্যমে, কারণের মাধ্যমে, প্রকল্প গঠনের মাধ্যমে, অপনয়নের মাধ্যমে। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যা শুরু হয় প্রকল্প গঠনের মাধ্যমে, প্রকল্প গঠনের মাধ্যমে। তারপরে কি আছে, প্রকল্প আরোহ অনুসন্ধানের কোন স্তর? প্রকল্প আরোহ অনুসন্ধানের প্রাথমিক, সর্বশেষ, সহযোগী, মধ্যবর্তী। কোন স্তর? কোন স্তর? এটা হবে হচ্ছে তোমার মধ্যবর্তী স্তর। তারপরে দেখো, তারপরে আছে কি, প্রকল্পের ক্ষেত্রে আনুমানিক কারণকে কোন ধরনের প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়? আরোহত্মক, অবরোহত্মক, অপনয়ন, ব্যতিরেকে। অ্যান্সার করো তো, তোমরা অ্যান্সার করো, তোমরা অ্যান্সার করো। সবাই অ্যান্সার করো।
তারপরে কি হবে, এটা হবে আরোহাত্মক, তারপরে কি আরোহাত্মক। তারপরে দেখো কি আছে, প্রকল্পের উৎস হিসাবে গণ্য করা হয় কোনটিকে, প্রকল্পের সংখ্যাকে, প্রকল্পের উপাদানকে, প্রকল্প গঠনের উপায়কে, প্রকল্পের সংজ্ঞাকে। তাহলে এটা হবে প্রকল্প গঠনের উপায়কে। তারপরে কি আছে, প্রকল্পের সত্যতা কোন বিষয়ের উপর নির্ভর করে, বাস্তব অভিজ্ঞতা, ঘটনার বাস্তবতা, ঘটনার সম্ভাব্যতা, ঘটনার নিরীক্ষণের। তাহলে এটা হবে ঘটনার বাস্তবতার। তারপরে কি আছে তোমার, প্রকল্পকে 3 শ্রেণীতে ভাগ করেছেন মিল, ওয়েলটন, বেকন, কার্ভেট রিড। তাহলে এটা হবে হচ্ছে কার্ভেট রিড। তারপরে কি আছে, কোনো ঘটনা কার দ্বারা সংগঠিত হয়েছে তা জানার জন্য কোন প্রকল্প গ্রহণ করতে হয়, কর্ম সংক্রান্ত প্রকল্প, কর্তা সংক্রান্ত প্রকল্প, নিয়ম সংক্রান্ত প্রকল্প, বস্তু সংক্রান্ত প্রকল্প। তাহলে এটা হবে হচ্ছে কর্তা সংক্রান্ত প্রকল্প। তারপরে কি আছে 166, কারণ সংক্রান্ত প্রকল্পকে কি বলে, ব্যাখ্যামূলক প্রকল্প, যাচাইমূলক প্রকল্প, বাস্তব প্রকল্প, নিরীক্ষণমূলক প্রকল্প। তাহলে 166 নাম্বার হবে হচ্ছে ক, ব্যাখ্যামূলক প্রকল্প। তারপরে কি আছে দেখো, ঘটনা নিরীক্ষণ করা হয় কোন প্রকল্পের কোন স্তরে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে এটা হবে হচ্ছে কি তোমার প্রথম। প্রকল্পের কোন স্তরে আনুমানিক ধারণা গঠন করা হয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তোমরা অ্যান্সার করো তো, তোমরা অ্যান্সার করো, দেখি পারো নাকি, তোমরা অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। আচ্ছা, তারপরে এটা দেখো কি আছে, এটা হবে হচ্ছে দ্বিতীয়। তারপরে দেখো কি আছে, জোয়ার ভাটা ব্যাখ্যা করা হয় কোন নিয়মের অধীন, মধ্যাকর্ষণ নিয়মের অধীন, কার্যকারণ নিয়মের অধীন, অভেদ নিয়ম, বিকর্ষণ নিয়মের অধীন। তাহলে এটা হবে হচ্ছে তোমার মধ্যাকর্ষণ নিয়মের অধীন। তারপরে কি আছে দেখো, ব্যাখ্যার প্রয়োজনীয়তা কোন ক্ষেত্রে অপরিসীম, প্রকল্পের বৈধতা নিরূপণের ক্ষেত্রে, যৌক্তিক জ্ঞান লাভের ক্ষেত্রে, সুনির্দিষ্ট জ্ঞান লাভের ক্ষেত্রে, দুর্বোধ্যতা দূরীকরণের ক্ষেত্রে। তাহলে ব্যাখ্যা প্রয়োজনীয়তা কোন ক্ষেত্রে অপরিসীম, দুর্বোধ্যতা দূরীকরণের ক্ষেত্রে। তারপরে দেখো, ওলা বিবি ভর করে বলে মানুষ কলেরা রোগে আক্রান্ত হয়, এটি কোন ধরনের ব্যাখ্যা, কার্যকারণ ব্যাখ্যা, বৈজ্ঞানিক ব্যাখ্যা, লৌকিক ব্যাখ্যা, অতিরঞ্জিত ব্যাখ্যা। এটা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়। যারা অ্যান্সার করতেছো ভেরি গুড, যারা অ্যান্সার করতেছো ভেরি গুড। তাহলে এটা কি হবে বলো তো, এটা হবে হচ্ছে তোমার লৌকিক ব্যাখ্যা। তারপরে দেখো, কোনটি ব্যাখ্যার কাজ নয়, কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে যাওয়া, অস্পষ্টকে সুস্পষ্ট করা, ভাষাকে আকর্ষণীয় করা, ভাষাকে গ্রহণযোগ্য করা। কোনটি ব্যাখ্যার কাজ নয়, কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে যাওয়া। তারপরে দেখো কি আছে, একটি মিশ্র কার্যের ব্যাখ্যায় নিচের কোনটি প্রয়োজন, অন্তর্ভুক্তি, বিশ্লেষণ, জনশ্রুতি, শৃঙ্খল যোজন। তাহলে এটা কি হবে, একটি মিশ্র কার্যের ব্যাখ্যায় কোনটির প্রয়োজন, একটি মিশ্র কার্যের ব্যাখ্যায় বিশ্লেষণের প্রয়োজন। তারপরে দেখো কি আছে, কোনটি মিশ্র কার্য, বাতাসের বেগ, দ্বারের বেগ, নৌকার বেগ, নদীর স্রোত। তাহলে মিশ্র কার্য হচ্ছে তোমার নৌকার বেগ। তারপরে কি আছে দেখো তো, বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে মিল নেই কোনটির, ব্যাখ্যা করা, সহজ করা, স্পষ্ট করা, বর্ণনা করা। বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে মিল নেই কোনটির, তোমার বর্ণনা করার। তারপরে কি আছে দেখো, কোনটি চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা, সূর্যের ছায়া পৃথিবীর উপর পড়লে, পৃথিবীর ছায়া সূর্যের উপর পড়লে, পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লে, চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়লে। তাহলে সূর্যগ্রহণের ব্যাখ্যা কোনটি, চন্দ্রগ্রহণের ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে। তারপরে কি আছে দেখো, ইন্টারপ্রিটেশন শব্দটির অর্থ কি, সংজ্ঞা, ব্যাখ্যা, বিভাগ, শ্রেণীকরণ। তাহলে এটা তোমরা অ্যান্সার করো তো, সবাই ঝটপট অ্যান্সার করো। সি। আচ্ছা, 176 নাম্বার বলছো সি। আচ্ছা, তারপরে কি 176, এবার আমরা 177 অ্যান্সার করি, 177টা অ্যান্সার করি। 177-এর একজন বলল খ, ব্যাখ্যা। আচ্ছা, বাকিরা কি অ্যান্সার করো তো, আমরা দেখি। এটা হবে হচ্ছে খ, ব্যাখ্যা। ভেরি গুড। তারপরে কি আছে, লৌকিক ব্যাখ্যায় থাকে না
প্রথাগত বিশ্বাস, কুসংস্কার, অতিপ্রাকৃত কারণ, কার্যকারণ নিয়ম। তাহলে লৌকিক ব্যাখ্যায় কি থাকে না? অ্যান্সার করো তো সবাই। লৌকিক ব্যাখ্যায় থাকে না কার্যকারণ নিয়ম। তারপরে কি আছে? ব্যাখ্যা কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। ব্যাখ্যা হচ্ছে 2 প্রকার। তারপরে কি আছে আমরা দেখি, বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে জড়িত কোনটি? বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে জড়িত সংজ্ঞা, বিভাগ, শ্রেণীকরণ, অপনয়ন। বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে যুক্ত হচ্ছে শ্রেণীকরণ। বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তিমূলে কাজ করে কোনটি? তথ্য, উপাত্ত, নির্বিচার বিশ্বাস, অলৌকিকত্ব, অপ্রাসঙ্গিকতা। তাহলে বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তিমূলে কাজ করে কোনটি? বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তিমূলে কাজ করে তথ্য ও উপাত্ত। তথ্য ও উপাত্ত। তারপরে কি আছে? লৌকিক ব্যাখ্যা কিসের ওপর নির্ভরশীল? বিজ্ঞানসম্মত জ্ঞান, সাধারণ জ্ঞান, অতি প্রাকৃতিক জ্ঞান, যুক্তিবিদ্যার জ্ঞান। তাহলে লৌকিক ব্যাখ্যা কিসের ওপর নির্ভরশীল? লৌকিক ব্যাখ্যা অতি প্রাকৃতিক জ্ঞানের ওপর নির্ভরশীল। রাহু নামক দেবতা চন্দ্রকে গ্রাস করলে চন্দ্রগ্রহণ হয়। এটি কোন ধরনের প্রকল্প? বাস্তব প্রকল্প, সুনির্দিষ্ট প্রকল্প, আজগবি প্রকল্প, প্রাসঙ্গিক প্রকল্প। তাহলে তো এটা আমরা সবাই বুঝতে পারছি যে এটা কি হবে। এটা হবে হচ্ছে তোমার আজগবি প্রকল্প। কোনো কঠিন বিষয়কে বোধগম্য করার উপায় কোনটি? কোনো কঠিন বিষয়কে বোধগম্য করার উপায় হচ্ছে যৌক্তিক বিভাগ, শ্রেণীকরণ, ব্যাখ্যা, যৌক্তিক সংজ্ঞা। তাহলে কোনো কঠিন বিষয়কে বোধগম্য করার উপায় হচ্ছে তোমার ব্যাখ্যা। তারপরে কি আছে দেখি আমরা, ইংরেজি এক্সপ্লেনেশন শব্দটির অর্থ ব্যাখ্যা, ব্যাখ্যাকরণ, ব্যাখ্যাতীত, ব্যাখ্যাহীন। তাহলে এক্সপ্লেনেশন শব্দ আমরা সবাই জানি, এটা হবে হচ্ছে তোমার ব্যাখ্যা। তারপরে দেখো, এক্সপ্লেনার শব্দটি কোন ভাষার? সবাই আমরা অ্যান্সার করি। এক্সপ্লেনার শব্দটি কোন ভাষার? আমরা সবাই অ্যান্সার করব। এক্সপ্লেনার শব্দটি কোন ভাষার? আমরা সবাই অ্যান্সার করব। এক্সপ্লেনার শব্দটি হচ্ছে তোমার কোন ভাষার? ল্যাটিন ভাষার। তারপরে কি আছে দেখি, প্লোনাস শব্দের অর্থ কি? টু মেক ইট ইজি, টু মেক ইট প্ল্যান, টু মেক ইট ক্লিন, টু মেক ইট ডিরেক্ট। তাহলে এটা হবে হচ্ছে টু মেক ইট প্ল্যান। তারপরে কি আছে, মাইশা তার একটি প্রবৃত্তিকে নিবৃত্ত করার জন্য সবসময় শুধু জানতে চায়। মাইশার এই প্রবৃত্তিকে কি বলা যাবে? লোভ, কৌতূহল, ইচ্ছা, আকাঙ্ক্ষা। তাহলে মাইশার এইটাকে কি বলা যায়? কৌতূহল। ব্যাখ্যাকরণে কোনটি উপস্থিত থাকে? দুর্বোধ্যতা, অস্পষ্টতা, সরলতা, জটিলতা। তাহলে ব্যাখ্যাকরণে কোনটি উপস্থিত থাকে? ব্যাখ্যাকরণে উপস্থিত থাকে হচ্ছে সরলতা। তারপরে দেখো কি আছে, ব্যাখ্যার মূল উদ্দেশ্য কি? মানুষের সহজাত কৌতূহল নিবারণ, মানুষের মনের ভাব প্রকাশ করা, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করা, সহজবোধ্য ঘটনাকে দুর্বোধ্য করা। তাহলে অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করা। মানুষ সর্বদা অজানাকে জানতে চায় কেন? জ্ঞানী হতে, কৌতূহল নিবৃত্ত করতে, বাহবা পেতে, জনপ্রিয় হতে। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে? তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে কৌতূহল নিবৃত্ত করতে। তারপরে আছে দেখো, ব্যাখ্যার ধরন কিরূপ? সংক্ষিপ্ত, দীর্ঘস্থায়ী, আপেক্ষিক, অপরিবর্তনীয়। তাহলে ব্যাখ্যার ধরন কিরূপ হয়? ব্যাখ্যার ধরন কিরূপ হয়? ব্যাখ্যার ধরন হয় হচ্ছে আপেক্ষিক। তারপরে দেখো কি আছে, ব্যাখ্যার উৎস কি? কৌতূহল, প্রয়োজন, চাহিদা, বিশ্লেষণ। তাহলে এটা অ্যান্সার করো, ব্যাখ্যার উৎস কি? ব্যাখ্যার উৎস হচ্ছে কৌতূহল। তারপরে আছে দেখো, মহাকর্ষ একটি প্রাকৃতিক ঘটনা, এইরূপ ঘটনাকে সহজভাবে প্রকাশ করতে কিসের প্রয়োজন? ব্যাখ্যা, প্রকল্প, শ্রেণীকরণ, সংজ্ঞা। অবশ্যই অবশ্যই ব্যাখ্যা। তারপরে আছে কি আমরা দেখি, যুক্তিবিদ কপি ব্যাখ্যার কয়েকটি প্রয়োগের কথা উল্লেখ করেছেন। যুক্তিবিদ কপি এটা কি? একটি, দুটি, তিনটি, চারটি। তাহলে এটা কি হবে? এটা কি হবে? অ্যান্সার করি আমরা, এটা কি হবে? এটা হবে হচ্ছে তোমার দুটি। তারপরে দেখি কি আছে, ব্যাখ্যাকে আরোহের অবরোহ বলে আখ্যায়িত করেছেন কে? জোসেফ, কপি, মিল, ফাউলার। তাহলে কে ব্যাখ্যাকে আরোহ বলে আখ্যায়িত করেছেন? হচ্ছে তোমার মিল। তারপরে কে আছে, মানুষের বোধশক্তির পরিতৃপ্তির উপায় হিসাবে ব্যাখ্যাকে আখ্যায়িত করেছেন প্লেটো, অ্যারিস্টটল, বেইন, মিল। তাহলে মানুষের বোধশক্তির পরিতৃপ্তির উপায় হিসাবে ব্যাখ্যাকে আখ্যায়িত করেছেন হচ্ছে বেইন। তারপরে দেখো কি আছে,
ব্যাখ্যার প্রয়োজনীয়তা কিসের ক্ষেত্রে অপরিসীম? সুনির্দিষ্ট জ্ঞান লাভের ক্ষেত্রে, অনির্দিষ্ট জ্ঞান লাভের ক্ষেত্রে, যৌক্তিক জ্ঞান লাভের ক্ষেত্রে, প্রকল্পের বৈধতা নিরূপণের ক্ষেত্রে। তাহলে এখানে 1, 3 এবং 4 তিনটাই মনে হচ্ছে যে ঠিক হইতে পারে, কিন্তু ঠিক হবে কোনটা? ঠিক হবে কোনটা? একটা অ্যান্সার করি তো আমরা, এখানে ঠিক হবে কোনটা? ঠিক হবে কোনটা একটু আমরা অ্যান্সার করি সবাই। তাহলে এটা হবে হচ্ছে তোমার ক, সুনির্দিষ্ট জ্ঞান লাভের জন্য। তারপরে আছে কি দেখো, ভূমিকম্পের কারণ জানতে যুক্তিবিদরা কোন বিষয়টি সহায়ক ভূমিকা পালন করে? যৌক্তিক সংজ্ঞা, যৌক্তিক বিভাগ, ব্যাখ্যাকরণ, শ্রেণীকরণ। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে তোমার ব্যাখ্যাকরণ। তারপরে আমাদের লাস্ট এমসিকিউ দেখো, ব্যাখ্যার ঘটনার কারণ নির্ণয় করা হয় কোন অনুমানের সাহায্যে? অবরোহ, আরোহ, সহানুমান, মাধ্যম। সবাই আমরা অ্যান্সার করবো, এটা আমরা সবাই অ্যান্সার করব, সবাই আমরা এটা অ্যান্সার করব। সবাই আমরা অ্যান্সার করব। কেউ বলছে 200 খ, কেউ বলছে ক। আচ্ছা, আমরা আরেকটু দেখি, আমরা সবাই অ্যান্সার করব, সবাই। আপন পিয়াস কোথায়? শেষ ভাইয়া, একটু থাম্বনেলটা বের করে দিয়ে। তাহলে 200 নাম্বার হচ্ছে কি খ, আরোহ। খ নাম্বার হচ্ছে কি আরোহ। ঠিক আছে, পিডিএফ দিবেন কখন? আচ্ছা, এই যে আমরা এমসিকিউগুলো করলাম, হ্যাঁ না ওই যে ওটা ওই ইয়া সব। আচ্ছা, ইয়াকে দেখাচ্ছি, আপনকে দেখো, মায়ের খাবা মায়ের। আচ্ছা, আমরা মোটামুটি 200টা এমসিকিউ পড়ছি, আরও 100টা এমসিকিউ সহ 300টা এমসিকিউর পিডিএফ তোমাদের দেওয়া হবে আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে সেই প্রাইভেট গ্রুপে। তো সবাই প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাবা, সবাই প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাও। ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে, ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, ক্যাপশনে লিঙ্ক দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই 300টা এমসিকিউ সবাই পড়ে নিবা, ঠিক আছে? এই 300টা এমসিকিউ সবাই পড়ে নিবা। 200টা আমি পড়ায় দিলাম, আরও 100টা সহ পিডিএফ আকারে তোমাদের দেওয়া হবে প্রাইভেট গ্রুপে, ঠিক আছে? তো ক্লাসটা কেমন লাগলো আমাকে একটু জানাও। ক্লাসটা কেমন লাগলো? সবার রিভিউ করব, সবার রিভিউ পড়বো আমি, দেখি। মোটামুটি এই যে এই এতখানি, এই যে ক্লাসটার রিভিউ, সবার রিভিউ দেখতে চাই। সবার রিভিউ। সবার রিভিউ দেখতে চাই। সবার রিভিউ দেখতে চাই।
থ্যাংক ইউ। সবার রিভিউ, আচ্ছা অশেষ কৃতজ্ঞতা আপু, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, প্রাইভেট গ্রুপের লিঙ্কটা একটা তুলে দাও, এইটা ছাড়া, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা এখন মেইন কথা হচ্ছে, গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো আমরা প্রথম থেকে ক্লাস করছি, যুক্তিবিদ্যা প্রথম পত্র দিয়ে শুরু করেছিলাম, অধ্যায় ভিত্তিক আলোচনা, তারপরে সিকিউ ক্লাস, এমসিকিউ ক্লাস, তারপরে প্রথম পত্রের পরীক্ষা হয়েছে। আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা স্টুডেন্টই ভালো পরীক্ষা দিয়েছে এবং আমি রিভিউ খুবই ভালো পাইছি যে শতভাগ কমন ছিল আমার দেওয়া, যে তোমার পিডিএফগুলো সাজেশনগুলো থেকে শতভাগ কমন ছিল। তারপর আমরা দ্বিতীয় পত্রের ক্লাস করলাম, একইভাবে বিস্তারিত আলোচনা করেছি, অধ্যায়ের সিকিউ পড়েছি এবং লাস্ট হচ্ছে আমরা ফাইনাল রিভিশন ক্লাসে এমসিকিউ পড়লাম। A to Z আমরা ক্লিয়ার করে পড়েছি। আশা করি প্রথম পত্রের মতো দ্বিতীয় পত্রের পরীক্ষাও তোমাদের ভালো হবে। পরীক্ষা ভালো হলে অবশ্যই আপুকে জানাবা। আমাদের যে স্বপ্নপূরণ প্রিমিয়াম ব্যাচ আছে ওইখানে পোস্ট করে দিতে পারো যে কমন পাইলা না কি সমাচার, পরীক্ষা যদি ভালো হয়, এই ক্লাসগুলো থেকে যদি বেনিফিট পাও, একটু কষ্ট করে আমাদের গ্রুপগুলোতে পোস্ট করে দিবা। এই যে আমরা কষ্ট করে তোমাদের ক্লাস নিচ্ছি, আমরা কিন্তু বিনিময়ে কোনো কিছুই চাচ্ছি না যে আমাদেরকে দাও, কিন্তু তোমরা যদি চাও ভালোবেসে আমাদের যে জিনিসগুলো যদি কমন পাও, পরীক্ষা ভালো হয়, সেই ক্ষেত্রে তোমরা চাইলে আমাদের জন্য একটা পোস্ট করে দিতে পারো, যাতে বাকি স্টুডেন্টরা দেখে একটু সিরিয়াস হয় যে না আসলে অনলাইনে পড়াশোনা হয়, ওরা পড়াশোনা করেছে, ওরা কমন পাইছে, আগামী ব্যাচগুলো যাতে সিরিয়াস হয় পড়াশোনার ব্যাপারে, এই জন্যই তোমাদের বলা। তো সবার জন্য দোয়া থাকলো, ভালোবাসা থাকলো এবং সবার জন্য অশেষ দোয়া যে সবার পরীক্ষায় যাতে ভালো হোক। তোমরা হচ্ছে 24 ব্যাচ, যাদেরকে আমি একদম শুরু থেকে যুক্তিবিদ্যা পড়াইছি, 23 ব্যাচের লাস্টের দিকে এসে শুধু পরীক্ষার আগের দিন আমি যুক্তিবিদ্যা পড়ানো শুরু করি এবং 24 ব্যাচের একদম প্রথম থেকে ব্যাচটা শুরুই করছি আমি যুক্তিবিদ্যা দিয়ে। তো তোমরা সবাই হচ্ছে আমার সবচেয়ে ক্লোজ ব্যাচ, যে পুরা ব্যাচ একটা বছর বা 2টা বছর আমি তোমাদেরকে পড়াইছি, তোমরা হচ্ছে আমার সবচেয়ে ক্লোজ। তো তোমাদের জন্য সবসময় দোয়া থাকবে, তোমরা সবসময় আমার মনে থাকবা, পরিচিত থাকবা, ভালোবাসার থাকবা, যে এই স্টুডেন্টগুলো হচ্ছে আমার আপন স্টুডেন্ট, পরিচিত স্টুডেন্ট, কাছের স্টুডেন্ট। তো তোমাদের জন্য ভালোবাসা সবসময় থাকলো। সবাই বলবো ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষা ভালো করে দাও, আপুকে মনে রাখো, আমাদের জন্য দোয়া করো, এটাই হচ্ছে চাওয়া। আচ্ছা পরিশেষে আপু আপনাকে ধন্যবাদ, যেটা সত্যি এটা হচ্ছে আমি আপনাকে আজকে মোটামুটি সুন্দর লাগছে, কিন্তু বেশি না। থ্যাংক ইউ সো মাচ। তোমার চোখে যেমন লাগে তেমন, তোমার চোখ বেশি সুন্দর হলে আমাকে বেশি সুন্দর লাগতো, তোমার চোখ বেশি সুন্দর না জন্য কম সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমপ্লিমেন্ট। হ্যাঁ দোয়া সবার জন্যই আছে, সবাই A+ পাবা, অনেক সুন্দর বুঝছি আপু। আচ্ছা উই অল মিস ইউ আপু, আমিও তোমাদের মিস করব, আমিও তোমাদের অনেক অনেক মিস করব। আচ্ছা আমাদেরও মনে রাখুন, অরিন তোমাদের তো বেশি মনে রাখবো, তোমরা হচ্ছে সবচেয়ে কাছের ব্যাচ। ঠিক আছে, তো সবাই ভালো করে পরীক্ষা দাও, এটাই সবার কাছে চাওয়া। সবার জন্য দোয়া থাকবে যে সবাই যাতে ভালো করে পরীক্ষা দিতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অল দ্য